অসংখ্য দেখার পর রোগের এগুলোকে বিচার বিশ্লেষণ করে তিনি একটা নোট করে দিন এবং অবশ্যই সেগুলো অর্গানন অনুযায়ী অর্গাননকে কনসিডার করার পরে তারপরে তিনি যথাযথভাবে সেগুলোকে নোট করে দিচ্ছেন। এটাই হচ্ছে কেন্টের অবজারভেশন। এই কেন্টের অবজারভেশন বোঝার কারণ কি? কারণ হচ্ছে একটা ঔষধের উদ্দেশ্যটা কি, যে আমরা ক্লিনিক্যালি ভাবে পেশেন্টকে ভালো ম্যানেজমেন্ট দেওয়া এবং কোথায় উন্নতি হচ্ছে, কোথায় সাপ্রেশন হচ্ছে, কোথায় ভ্যালিয়েশন হচ্ছে। হোমিওপ্যাথি মেডিসিনের 3টি অ্যাকশন, হয় সে কিউরেটিভ অ্যাকশন দিবে, নয় ভ্যালিয়েশন করবে, আর নয় সাপ্রেসিভ অ্যাকশন প্রকাশ করবে। আর যদি কিছুই না করে তাহলে সেটা অনেক সময় এরকমও হয় যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না, তখন কোনো ধরনের ওষুধের সঙ্গে রোগীর কোনো বন্ডিং ক্রিয়েট করে না, অর্থাৎ কোন রকমের সিমিলিমাম না হইলে ওষুধের সঙ্গে রোগী সম্পূর্ণরূপে আলাদা হলে তখন আমরা কোনো অ্যাকশন দেখতে পাই না। তো মূলত ওষুধের 3 প্রকারের প্রতিক্রিয়া আমরা দেখি। এই 3 প্রকার প্রতিক্রিয়া বাইরেও কিছু থেকে যায়, যে কোনো সময় যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, যেটা কিনা একটা রাইট প্রেসক্রিপশন করার পরে একটু ডোজের হেল্পের কারণে অথবা যন্ত্রাংশের শরীরের যে সমস্ত পার্টস আছে, যে সমস্ত অর্গান আছে, সেগুলো দুর্বল থাকার কারণে অনেক সময় এই অ্যাগ্রাভেশন দেখা যায়। অনেক সময় আমরা উপশম পাই, আবার কিছুদিন বাদে খুব তাড়াতাড়ি রোগী রিল্যাপস হয়। অনেক সময় দেখা যায় ঔষধ দেওয়ার পরে একটু ভালো, রোগী সব সিমটমস ঠিক আছে, ওকে, কিন্তু তারপর থেকে রোগকে আর কন্ট্রোল করা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আপনি যে কোনো একটা ওষুধ প্রেসক্রিপশন করছেন, তারপরে অগাধ বৃদ্ধি পাচ্ছে, সেটা যে কোনো টাইপের মেডিসিন, এনি টাইপ অফ হোমিওপ্যাথিক মেডিসিন দিচ্ছেন, সেখানে অ্যাগ্রাভেশন হচ্ছে। এই সমস্ত নানান ধরনের ঝামেলা আমাদের ক্লিনিক্যালি ভাবে, যারা প্র্যাকটিক্যালি ভাবে যারা পার ডে প্র্যাকটিস করে, তাদের জীবনের অহরহ ঘটনা, এই ঘটনাগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করা এবং সেগুলোকে বোঝা এবং তার প্রতিক্রিয়াকে নির্ধারিত করা, যে এখানটায় আমার মেডিসিন কিউরেটিভ অ্যাকশন দিচ্ছে, এখানটায় আমার ঔষধ মায়াজেনেটিক ভাবে প্রবলেমকে সলভ করতে পারছে, এখানটায় আমার ওষুধ সঠিক প্রতিক্রিয়া জানাচ্ছে, আর এখানটায় আমি ভুল হইতেছে। এই যে নিজের ভুল আর এই যে নিজের অ্যাকশন, ঔষধের অ্যাকশন কি মাপার জন্য ডক্টর কেন্টের প্রাইমারি 12 অবজারভেশন। এই 12 অবজারভেশন না বুঝলে, শুধু উপরে লক্ষণের উপশম দেখে আমরা যদি ট্রিটমেন্ট করা শুরু করি, তাহলে আমাদের এমন একটা অবস্থা হবে যেন আমরা জঙ্গলের মধ্যে গিয়েছি, জঙ্গলের সব গাছ একরকম দেখতে, আর কোনো রাস্তা নাই বের হবার, আর সামনে কোনো ম্যাপ আর গাইডও নাই। তো ডক্টর কেন্টের অবজারভেশন হচ্ছে ফলো আপের জন্য বা সেকেন্ড একটা ঔষধ চয়েস করার ব্যাপারে আপনাকে একটা ম্যাপ প্রদান করবে, একটা গাইড প্রদান করবে। এই ব্যাপারে আমাদের ইতিমধ্যেই অনেক কটাই ক্লাস হয়েছে, 5টা-6টা ক্লাস হয়েছে, এবং সেগুলোকে আমি বিস্তারিত ভাবে এক্সপ্লেন করেছি। এবং প্রত্যেকটা অবজারভেশনের মধ্যে তার মধ্যে কি ধরনের পরিবর্তন হচ্ছে, মায়াজেনেটিক ভাবে কিভাবে পরিবর্তন হচ্ছে, সেখানটায় ডক্টর হ্যানিম্যানের উক্তি কি, এই ধরনের ব্যাপারে তিনি কি মতামত দিয়েছে অর্গানন থেকে, এবং সেখানটায় ওষুধের পোটেন্সি কেমন, মায়াজেন সেটা কি ম্যাচ করেছে কিনা, ভাইটাল ফোর্সের প্রতিক্রিয়া কেমন। অ্যাকচুয়ালি তো হোমিওপ্যাথি সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা যেটা বলি, সিমটোমেটিক ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক হচ্ছে আলাদা ধরনের ট্রিটমেন্ট, সেখানটায় সিমটোলজি নেওয়া হয় বটে, সিমটোলজির আমরা অনুসন্ধান করি বটে, কিন্তু সিমটমস এর উপশম হওয়াকেই আমরা আরোগ্য বলি না। আমরা আরোগ্য তখনই বলতে পারি যখন ভাইটাল ফোর্স ব্যালেন্স, আগের অবস্থা পূর্বের অবস্থায় ফিরে আসে এবং ব্যালেন্সড হয়। আর ভাইটাল ফোর্স যখন ব্যালেন্স হয়, যখন সে আগের অবস্থায় ফিরে আসে, তখন সে রিস্টোরেশন হয়, তখন সেখানটায় হিলিং হয়, তখন মানুষটা আগের মতোই স্বচ্ছন্দ, আগের মতোই স্বাধীন, আগের মতোই কোনো ধরনের বাধা, তার ফিজিক্যালি, তার মাইন্ড এবং তার মন মানসিকতার বাধাগুলো সরে যায়।
যখন প্রকৃত অর্থে এরকম ট্রিটমেন্ট হয় তখনই সেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে হোমিওপ্যাথিক থিওরি। তো আমাদের একটা চোখ সবসময় ভাইটাল ফোর্সের দিকে রাখতে হয়, যে ভাইটাল ফোর্স কেমন ভাবে প্রতিক্রিয়া দিচ্ছে এটাকে মাপ করতে হয়। তাই অবজারভেশন গুলো পড়াবার সময় বা আমরা স্টাডি করার সময় আমরা বিস্তারিত ভাবে বলেছি যে এখানটায় মেডিসিন কি সিমিলিমাম হলো না হলো না, এক একটা অবজারভেশন করে ধরে পোটেন্সি কি সঠিক হলো নাকি না অপ্রয়োজনীয় ডোজ চলে গেছে না সাবপ্রেসিভ ডোজ চলে গেছে, মায়াজাম কি ম্যাচ করলো সে ব্যাপারেও বিস্তারিত ভাবে প্রত্যেকটা অবজারভেশনে তুলে ধরা হয়েছে। ভাইটাল ফোর্সের অবস্থা ঔষধটা নেওয়ার পরে কেমন হলো, হ্যাঁ ভাইটাল ফোর্স কি দমিত হলো নাকি না ভাইটাল ফোর্স ভালো মতো উদ্দীপ্ত হয়ে তার কাজ শুরু করলো, এই সমস্ত ব্যাপারে বিস্তারিত ভাবে বলা হয়েছে। এবং যদি ভুল ভাল যেটা আমরা চাই না এরকম অবাঞ্ছিত কোনো ফলাফল যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেখানে আমরা কি ওয়াচ করব, ওয়েট করব, নাকি না আমরা হচ্ছে কি মেডিসিনটা পূর্বের ঔষধটাকে রিপিট করব, নাকি না আমরা নতুন একটা ঔষধকে বিবেচনা করব, নাকি আমরা অ্যান্টিডোট করব। এই 4 ধরনের ব্যাপার স্যাপার সেকেন্ড প্রেসক্রিপশনের মধ্যে ঘটে থাকে। আমাদের কাছে 4 ধরনের অ্যাকশন হবে। হয় পূর্বের ঔষধটাকে রিপিট করা, যদি খুব ভালো প্রতিক্রিয়া হয় তাহলে ওয়াচ এন্ড ওয়েট করা, অর্থাৎ অপেক্ষা করা, ধৈর্য ধরা। দ্বিতীয়ত নতুন একটা মেডিসিনকে সিলেকশন করা বা কমপ্লিমেন্টারি কোনো মেডিসিনকে খুঁজে বার করা। পঞ্চমত যদি ঔষধ খুব বেশি অ্যাগ্রাভেশন হয় এবং খুব তীব্র জীবন নেওয়ার মতো একটা ব্যাপার চলে আসে, ঝুঁকিপূর্ণ অবস্থায় যদি রোগী চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিডোট করবো কিনা। এই 4 ধরনের মূলত অ্যাকশন থাকে। তো সেখানটায় আমরা এইভাবে প্রত্যেকটা ব্যাপারে ক্লিনিক্যাল ফলাফল কেমন, হ্যাঁ ওর সাথে প্রগনোসিস বলা হয়েছে যে ক্লিনিক্যাল ফলাফল অর্থাৎ প্রগনোসিস কেমন। যেমন ধরেন আমাদের কাছে যে অবজারভেশনটা আছে ধরেন 3rd নাম্বার অবজারভেশন, তো সেখানটায় আমরা বলা হয়েছে সেখানটায় অ্যামুলেশন উইথআউট অ্যাগ্রাভেশন, অর্থাৎ কোনো কিছু না বেড়ে ডাইরেক্ট উপশম হইতেছে। সেক্ষেত্রে এই উপশমটা কেন হইতেছে, মায়াজাম অ্যানিম্যাল কি বলতেছে, মায়াজামেটিক ভাবে বিশ্লেষণকে একদম মায়াজাম সঠিকভাবে মায়াজামকে ধরতে পারা হয়েছে এবং এখানে ভাইটাল ফোর্সের অবস্থাকে বর্ণনা করা হয়েছে যে ভাইটাল ফোর্স এখানটায় খুবই সুন্দরভাবে সাড়া দিতে সক্ষম হয়েছে এবং মায়াজামেটিক ভাবে কোরিলেশন হয়েছে, কারেকশন হয়েছে, মায়াজামের কারেকশন হয়েছে এবং সেখানটায় রোগটা কেমন ধরনের ছিল, যে এই ধরনের উপশম আমরা কোন কোন রোগের অর্থাৎ প্যাথোলজি ভিত্তিকও আলোচনা হয়েছে প্রত্যেকটা অবজারভেশনে, যে প্যাথোফিজিওলজিক্যাল বা তার অবস্থাটা কেমন ছিল রোগ, যে কারণের জন্য আমি অ্যাগ্রাভেশন ছাড়াই অ্যামুলেশন পেলাম, এটা কি সব রোগীর ক্ষেত্রে পেতে পারি, তাহলে কোন শ্রেণীর রোগীর মধ্যে আমরা এটা দেখতে পাবো সেও পর্যন্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অবজারভেশনকে পুঙ্খানুপুঙ্খানুরূপে যতটা সম্ভব এবং ক্লিনিক্যালি ভাবে যতটুকু আমি যতটুকু প্রয়োগ করতে সক্ষম হয়েছি এই প্র্যাকটিক্যাল উদাহরণ সহযোগে এক্সাম্পল সহযোগে প্রত্যেকটা অবজারভেশনকে পড়ানো হয়েছে। তাই আজকের হুবাহু সবগুলোকে রিপিট করা আর একই ভাষায় বলাটা মুশকিল। আজকের আমরা অতি সংক্ষেপে মনে রাখার মতো করে একটা ব্যাপার আলোচনা করব। অতি শর্ট ক্লাস আজকের যে 12টা অবজারভেশনকে আমরা মাইন্ডের মধ্যে কেমন ভাবে রাখতে পারি। তো আজকের আমার সাথে সাথে আপনারা মনে মনে আওড়াতে পারেন বা এটাকে এমন ভাবে মনের আয়নাতে তুলে ধরে রাখতে হবে বা দরকার পড়ে আপনারা এটাকে ছোট্ট করে লিখে, হ্যাঁ আপনার যে টেক্সট আছে টেক্সটের নিচে তারা প্রাইমারি প্র্যাকটিস করতে টেক্সটের নিচে রাখলে ওর চোখ অটোমেটিক চলে যাবে, দেখতে 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 এটা একদম আয়ত্তের মধ্যে চলে আসবে। তাহলে প্রথম যে 4টে প্রথম যে 4টে আছে, প্রথম যে 3টে আছে সেই প্রথম 3টের ক্ষেত্রে ফার্স্টে অ্যাগ্রাভেশন দেখা দেবে। হ্যাঁ সারমর্ম করে বলতেছি যে প্রলং ফার্স্টেরটা কি আছে, প্রলং অ্যাগ্রাভেশন। জি সেকেন্ড অবজারভেশন কি প্রলং অ্যাগ্রাভেশন।
রাইট। থার্ড অবজারভেশনটা কি? থার্ড অবজারভেশন হচ্ছে অ্যাগ্রাভেশন, বাট কুইক অ্যান্ড শর্ট স্ট্রং অ্যাগ্রাভেশন। এখানটায় প্রলং নয়, এখানে সময় সীমাটা অল্প, কিন্তু যে অ্যাগ্রাভেশনটা তীব্রতা প্রচন্ড বেশি। তাহলে ফার্স্টের যে তিনটে অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতে অ্যাগ্রাভেশন হচ্ছে, প্রত্যেকটাতে অ্যাগ্রাভেশন হচ্ছে। তাহলে প্রথমেই ওষুধ দেওয়ার পরে পরে রোগী এসে আপনাকে অ্যাগ্রাভেশনের কথা জানাতে পারে। তারপরের ঘটনা কি ঘটবে? অ্যাগ্রাভেশন যে হইল, যে ডাক্তার আমার 1 সপ্তাহ খুব বাড়ছিল, হ্যাঁ 1 মাস ধরে খুব বাড়লো, 1.5 মাস ধরে খুব বাড়লো, বা 3 দিন খুব বেড়ে তারপরে কমলো, এরকম টাইপের কথা বলবে। তাহলে ফার্স্টে যে তিনটে অবজারভেশন আছে, যে তিনটে অবজারভেশনে বাড়ার কথাটা বলা হচ্ছে। প্রথমে ফার্স্ট ইনিশিয়াল অ্যাকশন, অর্থাৎ সূত্রপাত অ্যাকশনটা শুরু হয় অ্যাগ্রাভেশন। তাহলে ফার্স্ট অবজারভেশনটা কি আছে, এবার আমরা ডিটেইলসে একটু করবো। তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে, এটা মনে রাখার জন্য বলতেছি, আপনারা আপনাদের মতো করেও মনে করতে পারেন, যে আমরা যাতে পুরো অবজারভেশনটাকে মনের মধ্যে রাখতে পারি এবং সঠিক একটা ছোট মতো একটা ব্যাখ্যা মনের মধ্যে যাতে ধরে রাখতে পারি, তার জন্য এটা হচ্ছে রিভিশন। এটা হচ্ছে 12 অবজারভেশনের আজকের ক্লাসটা হচ্ছে রিভিশন। অলরেডি তো আমরা পড়েই ফেলছি, শুধু একটা মনে হয় বাকি আছে, ক্লাসটা বলে দিচ্ছি অল্প কথায়। তাহলে আজকের ক্লাসটা রিভিশন, অতএব খুব মনোযোগ সহকারে শুনুন। তাহলে ফার্স্ট অবজারভেশনের মধ্যে কি বলা হয়েছে? দীর্ঘকালীন রোগের বৃদ্ধি, হ্যাঁ, যে 1 মাস 2 মাস ধরে খুব বাড়লো এবং শেষ পর্যন্ত শেষ রক্ষাটা আর হলো না। এইভাবে আপনার ভাষার মতো করে সুন্দর করে সাজিয়ে মনের মধ্যে যে অনেক বাড়লো, আমরা আশায় থাকলাম, আমরা সব ডাক্তার আশায় থাকলাম যে এইবার হয়তো কমবে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না, অর্থাৎ বাড়তে একটা বিকট অবস্থা ধারণ করলো। তাহলে এরকম যদি প্রগনোসিস আসে, তাহলে আপনার বুঝতে হবে যে এটা ব্যাড সাইন। এখানে আপনার কিছু করার নাই, এখানে রোগীর ভাইটাল যে অর্গান গুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে গেছে, স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এবং এই কারণের জন্য এত বেশি বাড়ার পরেও রোগী সুস্থতার দিকে আর অগ্রসর হতে পারে না, রোগ আরোগ্যযোগ্য অবস্থায় নাই, রোগ আরোগ্যযোগ্য অবস্থায় নাই। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি? এখানে আপনার নিম্ন শক্তির ঔষধ দিয়ে শুধু উপশম করতে হবে। এই ফিল্ডের মধ্যে যখনই আপনি করবেন, তখনই আপনি কখনোই উচ্চ শক্তিতে আর যাবেন না, তাহলে রোগীর জীবনের আশঙ্কা আছে। এবং প্রথম থেকেই নিম্ন শক্তির ঔষধ দিয়ে জীবনের শক্তিটা আস্তে আস্তে বাড়াতে হবে, এবং যখন একটু ভালো অবস্থার মধ্যে যাবে আপনি বুঝতে পারবেন, তখন আপনি উচ্চ শক্তিতে আবার যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই পর্যায়ে, যে পর্যায়ে অবজারভেশনের কথাটা বলা হচ্ছে, যে যখন প্রলংড বৃদ্ধি পেল, তার মানে আপনার ওষুধটা ঠিক আছে, হয়তো পোটেন্সিটা একটু বেশি বা রিপিটেশন একটু বেশি হয়েছে, তো যাই হোক, কিন্তু শেষ রক্ষা কেন হলো না? কেন শেষ রক্ষা এই কারণেই হলো না? কারণ হচ্ছে রোগী আরোগ্যযোগ্য অবস্থায় নাই। রোগী মেন যে সমস্ত ভাইটাল অর্গান আছে, সেই সমস্ত অর্গানের মধ্যে অনেক পরিবর্তন এর আগে হয়ে গেছে, রোগী চেম্বারে আসতে অনেক দেরি করে ফেলছে। এই জায়গায় আপনার করণীয় হচ্ছে নিম্ন শক্তির ঔষধ দিয়ে, এবং ভাইটাল ফোর্স খুবই দুর্বল অবস্থায় আছে, যদি দরকার পড়ে অ্যান্টিডোট করতে হবে, রিএভ্যালুয়েট করতে হবে, এখানে সিকিউরিটি ব্যাপার স্যাপার সব ঢুকে আছে, তো এখানটায় আপনাকে খুব সাবধানতার সাথে এগোতে হবে। তাহলে ফার্স্ট অ্যাগ্রাভেশন আমরা দেখলাম, প্রলংড অ্যাগ্রাভেশনের পরে অ্যামনারেশন না এসে শেষ পর্যন্ত রোগী আরো দুর্বল হয়ে গেল, শেষ পর্যন্ত রোগীর ক্রমশ অবনতি হবে। তাই তাহলে ফার্স্ট অবজারভেশনকে সংক্ষেপে এইভাবে মাথার মধ্যে রাখতে, তাই, এবং এখানে করণীয় কি? আপনার নিম্ন শক্তির ঔষধ দিয়ে আস্তে আস্তে রোগীর জীবনী শক্তিকে উন্নত করতে হবে, তার ভাইটাল অর্গান গুলোকে ধীরে ধীরে ড্যামেজকে মেরামত করতে হবে। সেখানটায় উচ্চ পোটেন্সি যাওয়াটা ঠিক নয়, সেখানটায় আপনি 6-12 এই 30 বড় জোর 30 গ্রুপ সি পেশেন্টের ডক্টর ভিতির কাছ 30 নিচে প্রেসক্রিপশন করতে, তো 30 নিচে মানে 12টা।
এই সমস্ত। তাহলে ফার্স্ট অবজারভেশন ক্লিয়ার। আজকের অতি সংক্ষেপে একটা একটা করে অবজারভেশন প্রত্যেকে মুখস্থ করে প্রলং অ্যাগ্রাভেশন এন্ড ফাইনাল ডিক্লাইন, অথবা বাংলাতে মনে রাখতে পারেন যে দীর্ঘকালীন বৃদ্ধির পরে শেষ রক্ষা হলো। আস্তে আরো খারাপ বাড়লো বাড়লো বাড়লো, এবার আমরা আশায় আছি এবার কমবে না, আরো খারাপ দিকে চলে যাবে ধীরে ধীরে। ক্লিয়ার হয়েছে ভাই? ফার্স্ট অবজারভেশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, প্রত্যেকেই একটু রেসপন্স করবে। জি স্যার। তাহলে শুধু জানাবো, হাত তুলে জানাতে হবে। হ্যাঁ বলে। হ্যাঁ আচ্ছা, মানে এটা তো আমি বুঝতে পারিনি যে প্রথম পোটেন্সি যদি বেশি হয়ে যায়, যদি এটা অ্যাগ্রাভেশন বেশি হয়, সেক্ষেত্রে আমি পোটেন্সি আবার কমাই দিতে পোটেন্সি কমিয়ে দিয়ে, হ্যাঁ আপনি কমিয়ে দিয়ে একটু ট্রাই করতে পারেন, কিন্তু একটা প্রশ্ন থেকে যায় না, পোটেন্সি কমাবো মাত্রা কমাবো। হ্যাঁ পোটেন্সি কমাবেন, মাত্রাও না, মাত্রা কমাবেন না, পোটেন্সিটা কমাবেন। হ্যাঁ, ডক্টর ভিজিটাস বলছেন গ্রুপ সির পেশেন্টদেরকে আপনি একবার ওষুধ দিলে তাদের যন্ত্রাংশের মধ্যে এমন পরিবর্তন থাকে, এতটা দুর্বল থাকে তাদের ভাইটাল ফোর্স, যে একবার ওষুধ দিলে সেই ঔষধের প্রতিক্রিয়া বেশিক্ষণ বডি রাখতে পারে না। সেই অনুযায়ী আপনি একটা নির্দিষ্ট, মানে এইগুলো তো একটু মাইক্রোফোনটা বন্ধ করে, এগুলো হচ্ছে এই যে ব্যাপারটা আছে, এগুলো হচ্ছে ডাক্তারদের আন্দাজের উপর ডিপেন্ড করে। গ্রুপ সি পেশেন্ট একজন দক্ষ ডাক্তারই দেখতে পারে, যার অঙ্ক প্রত্যঙ্গের বা নানান ধরনের অর্গানের ভাইটাল অর্গানের চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যতক্ষণ আরাম থাকবে তার মধ্যে রিপিটেশন দিবেন না, এটা সর্বক্ষেত্রে। যখনই আরামটা রিল্যাক্স হচ্ছে তখনই আপনাকে ফের ঔষধের রিপিটেশন দিতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গ্রুপ সি পেশেন্টদের অনেক যারা ট্রিটমেন্ট করেছে তাদের অভিজ্ঞতার কথা বলতেছি, তারা হয়তো অনেক সময় দিনে দুবার করে তাদের দিতে হয়েছে, কোনো সময় 3 বারও দিতে হয়েছে, কোনো সময় একদিন ছাড়া দিতে হয়েছে। যেমন যেমন রোগীর উন্নতি করবে, সবসময় পোটেন্সি একই জায়গায় থাকে না, আস্তে আস্তে রোগীর পোটেন্সি বাড়তে থাকে। অনেক সময় ডক্টর ভিজিল অনেক সময় বলেছেন যে 12 শক্তি দিতে দিতে একটা সময় দেখা যায় আর কাজ করে, তখন কি করবো, এগুলো পোটেন্সিয়াল ক্লাসেরও। তখন ওই ঔষধকে 13, 14, 15 স্কেলে দেন। 15 ক্লিনিকে বসে বসে একটু ফার্মাকপি পড়ে নিলেই হয়ে যায় যে 12 থেকে কিভাবে 14 বানানো যায়। তো 14 অনেক সময় 18-তে গিয়ে কাজ করতেছে। এইভাবে ধীরে ধীরে পোটেন্সি ইনক্রিজ করে খুবই পর্যবেক্ষণের সাথে এই সমস্ত রোগীদের ট্রিটমেন্ট করা লাগে। রাইট? তাহলে আমরা প্রলং অ্যাগ্রাভেশন এন্ড ফাইনাল ডিক্লাইন সম্পর্কে সুস্পষ্টভাবে বুঝলাম। বাংলায় বললে হয় দীর্ঘকালীন রোগের বৃদ্ধি, তারপরে ক্রমশ অবনতি। এটা তো গেল ক্রমশ অবনতি। এবারে আমরা খুব শর্ট তিনটে অবজারভেশন করা খুবই আরামদায়ক। দেখেন সেকেন্ড পয়েন্টে আসি। এবার সেকেন্ড অবজারভেশন, প্রলং অ্যাগ্রাভেশন, অনেক লম্বা সময় ধরে বাড়লো, দেন ভেরি স্লো ডেভেলপমেন্ট, রাইট, বা ইমপ্রুভমেন্ট, অর্থাৎ দীর্ঘকালীন বৃদ্ধি এবং শেষে ধীর গতিতে রোগের উন্নতি। এখন এই ব্যাপারটাকে আমি তো এর আগে ক্লাস করেছি, আপনাদের একটু সুযোগ দিয়ে আজকে রিভিশন ক্লাস, তো আপনাদের এই বেশি চান্স দেওয়া উচিত। তো আপনাদের মধ্যে যে কেউ এটাকে একটু ব্যাখ্যা করে বলেন যে এই ধীর গতিতে উন্নতিটা কেন হইতেছে, আপনি এর থেকে কি বুঝতেছেন, এটা কেউ একজন আমাকে বলতে পারবেন? এনিবডি? স্যার, শরীরের মধ্যে অল্প হলেও টিস্যুর পরিবর্তন শুরু হয়েছে, রোগী তাই ধীরে ধীরে রেসপন্স করছে আর কি। হ্যাঁ, যে ভাইটাল ফোর্স অনেকটা একটু দুর্বল হয়ে গেছে আর কি টিস্যু চেঞ্জের জন্য। রাইট রাইট, এই যে সুন্দরভাবে মিনশানুর ভাই তো দারুণ বুঝছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি ভাই, এটাও একেবারে বলে দেন, কি করা লাগবে আমাদের? স্যার, আমাদেরকে অবজারভেশন করে যেতে হবে এবং
এখানে রিপিটেশন করা যাবে না যদি এই যে, এই সিদ্ধান্তটা নিতে পারছেন মানে একদম ওকে। তাহলে আপনি দেখলেন ইনশাআল্লাহ একদম সঠিক কথা বলেছেন এবং সুন্দরভাবে বলেছেন। তাহলে আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে প্রলংড অ্যাগ্রাভেশন হলো, যেখানটায় ডিফারেন্ট প্রলংড অ্যাগ্রাভেশন হচ্ছে, তার মানেই হচ্ছে এখানটায় শরীরে জীবনী শক্তি একটু দুর্বল, আর তার দুর্বলতার আরেকটা সেকেন্ড প্রমাণ হচ্ছে খুব ধীর গতিতে উন্নতি হয়ে গেছে। কেন বাবা ধীর গতিতে উন্নতি হবে? যদি ভাইটাল ফোর্স একদম চাঙ্গা থাকতো, ওকে থাকতো, একদম খুবই প্রতিক্রিয়াশীল ভাবে থাকতো, তাহলে এত তো দেরি হওয়ার কথা নয় যে এত লম্বা সময় ধরে বাড়লো, 1 মাস 2 মাস 3 মাস ধরে বাড়লো, তারপর আস্তে আস্তে উন্নতি হইতেছে। তার মানে এই যে আস্তে আস্তে উন্নতি হয়েছে আর এতটা বাড়লো, তার মানে বাড়া মানে হচ্ছে ভাইটাল ফোর্সের অর্গানের মধ্যে ডিফেক্ট আছে, আর না হলেই হচ্ছে কি মেডিসিন খুবই হাই পোটেন্সি এবং খুবই বেশি পরিমাণে রিপিটেশন হয়ে গেছে। এই কারণের জন্য অর্থাৎ একটু বেশি বা অনুপযুক্ত ভাবে রিপিটেশন হয়েছে, এই কারণের জন্য একটু বাড়তে পারে। যাদের অর্গান ঠিকঠাক আছে, আমি দেখতেছি তাদের পাস্ট হিস্ট্রি ওকে আছে, তাদের ফ্যামিলি হিস্ট্রি ওকে আছে, তাহলে সেক্ষেত্রে তো এবং রোগীর ভাইটাল অর্গান সবকিছু ঠিকঠাক আছে, এর আগে কোনো বড় ধরনের অসুখ পড়ে নাই, হ্যাঁ, বছরে 1-1 করে খুব হাই ফিভার আসে, ইনফেকশন ডিজিজ গুলো ঠিকঠাক মতো শরীরে আসে, তাহলে তো ক্রনিক আসে, তাহলে এক্ষেত্রে আমার বুঝতে হবে আমার ঔষধটা একটু অনুপযুক্ত হয়েছে বা একটু বেশি রিপিটেশন দেওয়া হয়েছে। তাহলে কিন্তু তারপরেও যদি ভাইটাল অর্গান ঠিক থাকে, আপনি যদি একটু বেশি ওষুধও দিয়ে ফেলেন, তাহলে একটা শর্ট সংক্ষেপে একটা বিরাট অ্যাগ্রাভেশন হবে, লম্বা সময় ধরে হবে। কারণ লম্বা সময় ধরে হওয়ার কারণ হচ্ছে ভাইটাল ফোর্স উইক আছে, কিছু দুর্বল, এবং ধীরে ধীরে এই যে প্রোগ্রেস করতেছে, তার মানে ঔষধ দিয়ে শরীরের ভিতরে যন্ত্রপাতিকে মেরামত করার পরে, সঠিকভাবে মেরামত হওয়ার পরে, তারপরে এবার আস্তে 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 কমতেছে। এটা আমাদেরকে জানাচ্ছে যে তার অর্গানের অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ, ক্ষয়ক্ষতি অলরেডি দাগ ধরে গেছিল, অলরেডি টিস্যুর কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, কিন্তু আগের যে প্রথম যে অবজারভেশন ছিল, সেই অবজারভেশনের থেকে অতটা ক্ষতি সাধন হয় না, অতটা পরিবর্তন হয় না, অতটা ড্যামেজ হয় নাই, কিন্তু একদম কিনারায় চলে গেছে। সেখান থেকে এই জন্য এতটা বাড়লো, বাড়ার পরে উন্নতি হচ্ছে। এবং ভাইটাল ফোর্সের এখানে প্রতিক্রিয়া খুবই দুর্বল গতিতে। আপনার ভাইটাল ফোর্স যত ভালো থাকে, আপনার মেডিসিনের রেজাল্ট খুব ফাস্ট দিবে, বেশি দেরি হবে না। তাহলে দুর্বল ভাইটাল ফোর্সের প্রতিক্রিয়া কেমন দুর্বল এবং প্রতিক্রিয়া ধীরে, এই ক্ষেত্রটাতে মাই ডিয়ার ফ্রেন্ডস খুবই সাবধান থাকবেন, এখানটায় যেন কোনোভাবে ডিস্টার্ব না করা হয়। কেননা অলরেডি ভাইটাল ফোর্স প্রচন্ড দুর্বল আছে, আপনি এলোপাথারি একটা তাড়াহুড়ো করে রোগীর উন্নতিকে আরো ফাস্ট করার জন্য যদি একটা মেডিসিন আপনি অপ্রয়োজনীয় কোনো মেডিসিনকে এখানটায় প্রদান করেন, সঙ্গে সঙ্গে কিন্তু রোগীর ভাইটাল ফোর্সের পরিবর্তন করবে, সেখানে সাপ্রেসিভ অ্যাকশন হবে এবং সেখানটায় পুরো জিনিসটা আংশিকভাবে রিল্যাক্স করবে, এই উন্নতিটা রিল্যাক্স করবে, না হলে ভাইটাল ফোর্সের মধ্যে সাপ্রেস হয়ে যাবে আর কোনো সিমটমস আপনি উপরে আর দেখতে পাবেন, এতটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই এখানটায় কোনো মতে রিপিটেশন চলবে না, কোনো মতে অন্য কোনো মেডিসিন এনে হচ্ছে কি প্রয়োগ করা যাবে না, কোনো ধরনের ভুলভাল পদক্ষেপ এখানে নেওয়ার আগে 10বার চিন্তা করতে হবে। কেননা এর ভাইটাল ফোর্স প্রচন্ড দুর্বল, একটু সামান্য আঘাতেই নড়ে যাবে, একটু সামান্য উল্টোপাল্টা ওষুধে এলে যাবে। তো এখানটায় আস্তে আস্তে উন্নতি হতে থাকলো, আপনি শুধু দেখতে থাকবেন। তাহলে দ্বিতীয় অবজারভেশনটাও আমরা পাইলাম দীর্ঘকালীন বৃদ্ধি, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো, হ্যাঁ, ধীর গতিতে রোগের উন্নতি হলো, রাইট? তাহলে এই পেশেন্টটাও ক্রনিক ডিজিজ অর্থাৎ গ্রুপ C7 অর্থাৎ C7 এর কাছাকাছি চলে গেছিল, কিন্তু সম্পূর্ণরূপে তার মধ্যে প্রবেশ করে নাই। এটাই আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর ব্যাপারটা বুঝলাম, এবার আমাদের 3 নম্বর ব্যাপারটা বুঝতে হবে। 3 নম্বর ব্যাপারটা কি? 3 নম্বর ব্যাপারটা হচ্ছে 3 নম্বর অবজারভেশনটা, এইবারে এই যে প্রলংটা নাই, হ্যাঁ, এইবারে যে 2টা আরোগ্য ব্যাপার আসতেছে, এই 2টা আরোগ্য হচ্ছে হোমিওপ্যাথির আইডিয়াল আরোগ্য, অর্থাৎ হোমিওপ্যাথি ডাক্তার যেটা চায়
হোমিওপ্যাথি ডাক্তার যেটা চায় সেই অবজারভেশন হচ্ছে এটা। হুম? 3 নম্বর অবজারভেশনটা প্রত্যেকটা ডাক্তার, এবং 4 নম্বরেরটা তো প্রত্যেকের আইডিয়াল। এটা প্রত্যেকটা ডাক্তার চায় 3 নম্বরেরটা, আর 4 নম্বরেরটা হচ্ছে আদর্শ আরোগ্য কি, যে আদর্শ ভাবে যে হোমিওপ্যাথি এরকম কাজ করবে, ওরকম কাজ করবে, বইয়ের মধ্যে যেটা লেখা থাকে সেটা আইডিয়াল। তো প্রথম 3 নম্বরেরটা একটু সংক্ষেপে আলোচনা করবে। 3 নম্বরেরটা বলা হচ্ছে the aggravation is quick। প্রথম শব্দ হচ্ছে কুইক, শর্ট and strong, right? 3টে শব্দ আছে, কুইক, শর্ট and strong। খুব দ্রুত ওষুধ দেওয়া মাত্র 100, এবং কতক্ষণ সময় থাকবে সেটা খুবই সংক্ষিপ্ত সময়। এটা আপেক্ষিক ব্যাপার। সংক্ষিপ্ত কতটুকু, 3 দিনও সংক্ষিপ্ত, 5 দিনও সংক্ষিপ্ত, 7 দিনও সংক্ষিপ্ত, যেমন রোগ আছে, কিন্তু সংক্ষিপ্ত হবে, সংক্ষিপ্ত। এবং যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু রোগী প্রচন্ড কষ্টের মধ্যে থাকবে, অর্থাৎ স্ট্রং, প্রচন্ড তীব্রতার সাথে যে সিমটমস গুলোর উপর আপনি প্রেসক্রিপশন করেছেন বা যে সমস্ত চিপ কমপ্লেন নিয়ে রোগী এসছে সেগুলোতে বেশ ভালো ধরনের বাড়াবাড়ি দেখা যাবে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা বেশিক্ষণ থাকবে না। মজার ব্যাপার হচ্ছে এটা উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট, এবং তার সাথে সাথে দ্রুত দ্রুত হচ্ছে যে উন্নতির দিকে চলে যাবে, ভালো অবস্থার দিকে চলে যাবে। এই অবজারভেশনটাকে একটু ব্যাখ্যা করবে একজন বলুন। এরকম হতে পারে যে তার যে রোগটা অথবা কোনো তীব্র জ্বর দেখা দিতে পারে, খুব তীব্র হয়ে তারপরে আস্তে আস্তে জ্বরটা রিকভার হয়েছে, মোটামুটি আগের পজিশনে ফিরে আসে, এরকম হবে। খুব তীব্র জ্বরটা ওকে, আর কেউ একজন বলুন ভালো করে সুন্দর করে এখানটায় ভাইটাল কোর্সের অবস্থা কি, মেডিসিনের ম্যাচিং কি, কেন এরকম অ্যাকশন হলো, হ্যাঁ, এবং এর ফলাফল কি, আমাদের করণীয় কি, এই 5 পয়েন্টে বলেন। স্যার, আমার মনে হয় রোগীর জীবনী শক্তি খুব ভালো, এর জন্য রাইট, খুব রেসপন্স করবে, এবং এরপরে আমাদের ওয়েট এন্ড ওয়াচ। ওকে, স্যার এখানে রোগীর হচ্ছে সমস্যাটা ফাংশনাল পর্যায়ে আছে, অত প্যাথোলজি গ্রো করে নাই, আর রোগীর ভাইটাল ফোর্স অনেক ভালো, আর এটার প্রগনোসিস চমৎকার, আর এই রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে। রাইট, খুবই সুন্দর হয়েছে। তাহলে আমাদের এখানটায় কয়েকটা পয়েন্ট আছে। আমাদের হোমিওপ্যাথি ডাক্তারের তো এই যে হাসির আড়ালে কি আছে সেটাও দেখে ফেলতে হবে, ভিতরের কি অবস্থাটা সেটা দেখে একশো দেখে বুঝে ফেলতে হবে ফটাফট। এগুলোকে বারবার আপনারা করবেন, স্টাডি করবেন, এবং এটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। প্রথমত আপনি যখনই দেখতেছেন যে রোগী দ্রুত সুস্থতার দিকে যাচ্ছে, তাহলে আপনি 100% অ্যাসিওর যে আমি একদম সঠিক সিমিলিমাম প্রেসক্রিপশন করছি। তাহলে রেমেডির ম্যাচিং কেমন? একদম পারফেক্ট সিমিলিমাম। এটা কোনো ডাক্তার আপনার প্রেসক্রিপশনকে কাটতে পারবে না। আপনি একদম ফুল কনফিডেন্সের সঙ্গে বসে থাকবেন যে ইয়েস, আমি হচ্ছে সঠিক প্রেসক্রিপশন করতে পেরেছি। নাম্বার 1, মেডিসিন তাহলে পারফেক্ট। আপনি একদম একদম নিশ্চিন্তের মধ্যে থাকবেন। কোনো ধরনের রিপিটেশনের ঝামেলায় করতে যাবেন না, নতুন ওষুধের ঝামেলায় যাবেন না। আচ্ছা, এইবারে অ্যাকশনটা এমন কেন হলো? এই যে দ্রুত সংক্ষিপ্ত জোরালো বৃদ্ধি, দ্রুত সংক্ষিপ্ত জোরালো বৃদ্ধিটা কেন হলো এটা তো বুঝতে হবে যে রোগীর শরীরের মধ্যে এমন কি আছে। তো এই যে আমার একটা ভাই একটু আগে বললো সুন্দর করে যে তার ভাইটাল ফোর্স সেটা হচ্ছে প্রবল শক্তিশালী
এবং প্রবল কার্যকর অবস্থার মধ্যে আছে, সেখানটায় কোনো ধরনের ভাইটাল এনার্জি বডিতে সুন্দরভাবে প্রবাহিত হইতেছে তিনটে স্তরে, মেন্টাল, ফিজিক্যাল এবং মাইন্ডের লেভেলে, তিনটে স্তরেই ভাইটাল ফোর্স কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না। হ্যাঁ, এই জন্য ভাইটাল ফোর্স খুবই শক্তিশালী অবস্থার মধ্যে আছে। এই যে দ্রুত সংক্ষিপ্ত জোরালো বৃদ্ধি, যাদের ভাইটাল ফোর্স খুবই ভালো, যাদের মধ্যে কোনো ধরনের ক্রনিক ঝামেলা নাই, ইভেন এটা যদি ক্যান্সারের রোগীও হয়, আপনি ডেফিনেটলি এই রোগীকে আরোগ্য করতে পারবেন যদি তার মধ্যে ঔষধ দেওয়ার পরে এই প্রতিক্রিয়াটা দেখে থাকে যে দ্রুত সংক্ষিপ্ত জোরালো বৃদ্ধি হচ্ছে আর তারপরে সুন্দরভাবে আরামের দিকে চলে যাচ্ছে। ইয়েস, এটা ব্রঙ্কাইটিস হোক, নিউমোনিয়া হোক, হ্যাঁ, যাই এনি টাইপ অফ ডিজিজ হোক, হতেও পারে। গ্রুপ এ রোগীদের যে ক্যান্সার হবে না তা নয়, গ্রুপ এতেও ক্যান্সার হয়, বিতেও ক্যান্সার হয়। এইবারে যে ডক্টর বিটুল কাছে যে একটা সেমিনার গেল, সেখানটায় এই ব্যাপারে বিস্তারিত ভাবে বলা হয়েছে যে এনি টাইপ অফ লেভেল, হেলথের লেভেল যাই থাক, ভাইটাল ফোর্সের অবস্থা যাই থাক, যে কোনো ব্যক্তি যে কোনো রোগ তার শরীরের মধ্যে আসতে পারে, কিন্তু ডেঞ্জারাস অবস্থাটা হচ্ছে কি লেভেল তো অনুযায়ী হবে। গ্রুপ সি পেশেন্ট বা গ্রুপ ডি পেশেন্টের ক্যান্সার পৃথিবীর কোনো ডাক্তার নেই সারাতে পারে। এই যে ম্যাজিকটা কোথায়, ডক্টর বিটুল কাস অবজার্ভ করেছেন এবং কয়েকটা রোগীতে প্রয়োগ করে দেখেছেন যে যেখানটায় ভাইটাল ফোর্স খুবই স্ট্রং কন্ডিশনের মধ্যে আছে, সেখানে অ্যাকিউট ইনফ্লামেশন থাকবে, সেখানে ডিফেন্স মেকানিজম খুবই শক্তিশালী অবস্থায় থাকবে, সেখানটা ইমিউনিটি সিস্টেম ভালো মতো কাজ করতেছে, তাহলে সেই ক্যান্সার আমরা কেন সারাতে পারবো, রাইট? এবং সেখানে যন্ত্রাংশের তেমন পরিবর্তন ঘটে না, সবে সবে হয়েছে, সুপার। তাহলে আমরা সংক্ষিপ্ত জোরালো বৃদ্ধি তখনই দেখতে পাবো যখন ভাইটাল ফোর্স খুবই শক্তিশালী অবস্থা থাকবে, নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি বলেন যে ভাই রোগের কন্ডিশন কেমন ছিল, রোগের অবস্থাটা কেমন ছিল, এই রোগীটা ভালো হলো, এত তাড়াতাড়ি কেন ভালো হলো, এরা সব এই যে ডক্টর কিং, এরা ডক্টর বিটুল কাস, এরা হচ্ছে খুবই পর্যবেক্ষণশীল এবং খুবই তাদের মনে কিউরিয়াস। তারা প্রত্যেকটা ব্যাপারে এক্সপ্লেনেশন দিয়ে গেছেন এবং সঠিক এক্সপ্লেনেশন দিয়ে গেছেন। তারা দেখতেছে একটা রোগীর মধ্যে কেন এত দ্রুত সংক্ষিপ্ত জোরালো বৃদ্ধি ঘটবে আর একটা রোগীতে কেন স্লো স্লো অ্যাকশন হবে। তো সেই অবস্থাটাকে পর্যবেক্ষণ করতে গিয়ে তারা দেখতেছে যে রোগ যেটা হয়েছিল, সেটা এনি কাইন্ড অফ রোগ হোক, নাম যাই থাকুক না কেন, সেই রোগ খুব ডিপ সিটেড ছিল না। হ্যাঁ, ডিপ সিটেড ছিল না, খুব গভীরে রোগটাকে ছড়ায় নাই, সুপারফিশিয়াল লেভেলে ছিল। এর থেকে ভালো কথা আপনি বলতে পারেন যে রোগটা শুধুমাত্র ফাংশনাল ছিল, রাইট? স্ট্রাকচারাল, অর্থাৎ গঠনগত কোনো পরিবর্তন ঘটাতে পারে না শরীরে, রাইট? ফাংশনাল পরিবর্তনের কারণে আপনি দ্রুত সংক্ষিপ্ত জোরালো বৃদ্ধি দেখতে পাচ্ছেন। ঔষধ যেই মাত্র ভাইটাল ফোর্সে অ্যাকশন করতে, ভাইটাল ফোর্সের সঙ্গে সঙ্গে যত নার্ভের মধ্যে যে সমস্ত প্রতিক্রিয়াগুলো ছিল সেগুলোকে বাড়াইছে এই কারণের জন্য, এবং এগুলো সব অনুভূতির স্তরে ছিল, শুধুমাত্র প্রচন্ড যন্ত্রণা বেদনা ওই জায়গাটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। এই কারণে আপনি বলতে পারেন যে সেখানটা শুধুমাত্র ফাংশনাল পরিবর্তন হয়েছে, রাইট? যেমনটা আমাদের যত অ্যাকিউট রোগগুলো হয় এই প্রকৃতির হয়, অ্যাকিউট রোগগুলোতে রোগের স্তর থাকে খুবই উপর সুপারফিশিয়াল, সেখানে অতটা মায়াজম অতটা থাকে না, সবই সোরিক মায়াজম কন্ডিশন, ফাংশনাল পরিবর্তন সোরিক মায়াজম থেকে আসতে। এবং এই অ্যাকিউট গুলোতে ঔষধ দেওয়া মাত্র এই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এবং দেখে একটা জ্বরে আপনি ওষুধ দিলেন 24 ঘন্টার মধ্যে রোগী একটু বেড়ে তারপরে ঠিক হয়ে গেল। এবারে ওষুধটা খুব ঘন ঘন রিপিটেশন দিয়েছে, সেক্ষেত্রে ফিফটিটা আরেকটু জোরে হয়ে গেছে, হ্যাঁ, রোগী একটু অসহ্য কন্ডিশনে চলে গেছে। যেমন আমার মেয়ের ক্ষেত্রে এই কয়েকদিন আগে তার প্রচন্ড জ্বর, 3 দিন ধরে জ্বর, বিছানা ছেড়ে ওঠে না, উঠলেই মাথা ঘুরে যায় না, এরকম অবস্থা। তো তাকে ব্রায়োনিয়া দেওয়া হয়েছিল, ব্রায়োনিয়া 2 ফোঁটা একটা ডিস্টিল ওয়াটারের মধ্যে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে থেকে কয়েক ছিপি ওষুধ শুধু তাকে খাওয়ানো হয়েছে। 1 ঘন্টা বাদে 3টে রিপিটেশন দেওয়া হয়েছে। এইটুকু খাওয়ার পরে তার জ্বর খুব বাড়লো। আমি তো দেখে, তার মা দেখে একটু ভয় পেল, আমি একটু এতটা পিঠতে হলো কেন। তারপরে দেখলাম রাত 2টার পর থেকে আর কোনো জ্বর নাই, সকাল থেকে বাচ্চা একদম স্বাভাবিক হচ্ছে। তাহলে দেখা গেল এই যে 10টা 11টা থেকে আর 2টা পর্যন্ত এই যে বৃদ্ধিটা ছিল, এই বৃদ্ধিটা কিন্তু খুবই জোরালো বৃদ্ধি ছিল। তাহলে এখান থেকে 3টে ক্যালকুলেশন অটোমেটিক করা যায় যে মেয়ের ভাইটাল ফোর্স খুবই স্ট্রং কোয়ালিটিতে আছে,
খুবই শক্তিশালী অবস্থার মধ্যে আছে। নাম্বার 2 হচ্ছে ঔষধ সিমিলি মান ছিল। নাম্বার 3 হচ্ছে রোগটা হালকা ফুলকা, খুবই হালকার মধ্যে ছিল, কোনো ধরনের ক্ষয়ক্ষতি সে করতে পারে নাই। তাহলে এই যে দ্রুত সংক্ষিপ্ত জোরালো বৃদ্ধির কারণ এবং তার ফলাফল আপনারা বুঝতেন, এবং মায়োজেনেটিক ভাবে এটা শরীর ডমিনেন্ট বেশিরভাগ। অ্যাগ্রাভেশনটা হয় দ্রুত, তীব্র এবং ক্ষণস্থায়ী। পোটেন্সি, এখানটায় পোটেন্সি মূলত 200, 1M, 10M এগুলো ইজিলি ভাবে যায় এরকম রোগীদের ক্ষেত্রে। ক্লিনিক্যাল রিপিটেশন কেমন, কি করণীয় এখানটায়? শুধু বসে বসে অবজার্ভ করা, কারণ ভালো হইতেছে যখন আপনি ফের ওষুধ দিয়ে কোথায় গেলেন। এটা হচ্ছে আইডিয়াল হিলিং স্ট্রং, শক্তিশালী আশাবঞ্চক নিরাময় চিহ্ন। এটা আশাবঞ্চক, আপনি একদম আশ্বস্ত থাকবেন, একদম নাকে সর্ষে দিয়ে বাড়ি দিয়ে ঘুমাবেন। রোগী যাই বলুক, যেমন কষ্টের কথা বলুক, আপনি শুধু কান দিয়ে শুনবেন, দরকার পড়ে একটা নোটবুকে লিখে রাখবেন আর ঔষধ দেওয়ার চেষ্টা একদম করবেন, ও রোগী ঠিক হয়ে যাবে। এবারে অ্যাকিউটের ক্ষেত্রে ঔষধ একটু ঘন ঘন প্রয়োগ করতে হয়, কেননা সেখানটায় আক্রমণটা জোরালো হয়তো, ওই কারণে কোনো অনেক সময় এরকম অবজারভেশন আমাদের চোখের সামনে চলে আসে। তাহলে 3 নম্বর ক্লিয়ার। 3 নম্বর নিয়ে কারো কোনো আর মনে প্রশ্ন, দ্বিধা কিছু আছে? যদি থাকে। স্যার আমার একটা কোশ্চেন, স্যার যেহেতু একটা ডোজ করার পরে অনেক বাড়ছে, তখন তো আমরা রিপিট করতে পারবো না নাকি? তখন রিপিট করতে আমরা তো তখন তো একদম রিপিট করা যাবে না। যখন আপনি দেখছেন বাড়ছে, তার মানে এবারে কমবে। এবারে তার কিছু সাইন সিমটমস আছে। এই যে দেখ, হোমিওপ্যাথিক, আয়ুর ভাই মাইকটা একটু বন্ধ করুন। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের মধ্যেও রোগী কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন ধরেন আমার মেয়ের ক্ষেত্রে যখন দেখলাম বাড়লো, এই যে বাড়লো, তার জ্বরটা বাড়লো, মাথার যন্ত্রণাটা বাড়লো, বা হাতে পায়ে ব্যথাটা একটু বাড়লো, বাট যে কিছু খাইতে ছিল না, ওই ওষুধটা খাওয়ার রাত 9টার দিকে বলতেছে প্রচন্ড ক্ষুধা পাচ্ছে, অথচ গায়ে প্রচন্ড জ্বর। তো এই যে ব্যাপারটা, যে স্বাভাবিক জীবনের যে সমস্ত জেনারেল ব্যাপার স্যাপার গুলো আছে, সেগুলোর মধ্যে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট আপনি দেখবেন। অনেক সময় দেখা যায় রোগ বাড়তেছে, জ্বর বাড়তেছে, আমরা মনে করছি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন করছে। সেটার থেকে এই যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনকে আলাদা করা বুঝতে হবে, এটা ক্লিনিক্যালি ভাবে প্র্যাকটিস করতে হবে। রোগীর কথাবার্তা, তার চাল চলন, স্বাচ্ছন্দ্যতা বোধ, এগুলোর উপরে নজর রাখতে হবে। অ্যাকিউটের ক্ষেত্রে এত কিছু না থাকলে হবে। তো যখনই আপনার বাড়া দেখবেন, আপনি অবশ্যই ওষুধ স্টপ করে একটু দেখেন। এবার বাড়া শুধু কষ্টের মধ্যে বাড়া নয়। যেমন ধরেন সামান্য সামান্য কাশি হইতেছিল, এখন এত বাড়া বেড়ে গেল যে কাশির থেকে এবারে দেখা যাচ্ছে কাশির সাথে রক্ত উঠতেছে, বুকের মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে, আর তার সাথে জ্বরটা প্রবল ভাবে আসবে। এবার আপনার প্যাথোলজি জ্ঞান লাগবে, এটা কি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন? হোমিওপ্যাথিতে তো এরকম হওয়ার কথা ছিল না। জ্বরটা একটু বাড়বে, যন্ত্রণাটা একটু বাড়বে, একটু রোগী ছটফট করবে, এইটুকুই তো। কিন্তু এখানে রক্ত কাশি কেন আসলো? তার মানে সাধারণ কাশিটা নিউমোনিয়া কাশিতে চেঞ্জ হইতেছে। একটা ফুসফুসের মধ্যে একটা ইনফ্লামেশন ক্রিয়েট করছে, রোগীর বুকের মধ্যে ব্যথা লাগতেছে, জ্বর হু করে বাড়তেছে। তখন কিন্তু আপনি বসে থাকলে হবে না, আপনার ওষুধ কোনো কাজ করে নাই, প্যাথোলজিকে আটকাতে পারে না। তাহলে প্যাথোলজিক্যাল বৃদ্ধিটাকেও বুঝতে হবে যে ডিজিজ, রোগ বৃদ্ধি হলো না হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। তাই আর এখানে তো নতুন রোগ আছে। এখানে আমরা বলতে পারবো যে প্যাথোলজি গ্রো করতেছে, মানে আমার ওষুধটা কাজ করে নাই, সেক্ষেত্রে তার রোগটা আরো ভিতরে ঢুকে যাচ্ছে। মানে এখন আমাদের প্যাথোলজি কিছু আবার বিবেচনা করতে হবে নতুন করে, আসলে আমার মেডিসিনটা কোথায় বলে অথবা আরো লক্ষণ আমার নিতে হবে। আচ্ছা, এইবার আমরা 4 নম্বরের দিকে যাই। এইবারে আর বাড়াবাড়ির ব্যাপার নাই, এই 3 নম্বর পর্যন্ত যা বাড়াবাড়ি সব শেষ। এবারে আপনি আসেন, এবারে সব অ্যামলারেশনের পয়েন্ট। তাহলে প্রথম অ্যামলারেশন কেমন হওয়াটা উচিত, যে এক কথায় আপনারা মনে রাখতে পারে, 4th নম্বর অবজারভেশন, 4th নাম্বার অবজারভেশন হচ্ছে অ্যামলারেশন উইদাউট অ্যাগ্রাভেশন, অর্থাৎ আরাম এসেছে বিনা কোনো কষ্টে, বিনা কোনো বাড়াবাড়িতে। তাহলে
ঔষধ প্রয়োগের পর রোগের আদৌ বৃদ্ধি হয় না, মোটেও পারে না, বরং স্বাভাবিক যে নিরাময় সেই নিরাময়ের দিকে রোগী চলে গেছে। অর্থাৎ হোমিওপ্যাথিক রেমেডি প্রয়োগ করার পরে অ্যাগ্রাভেশন ছাড়াই সরাসরি উপশম অনুভব করছে। এটাই তো আমরা চাই, তাই না? আমরা চাই না রোগীর বাড়াতে। আমরা কি কোনো ডাক্তার চাই যে রোগী কষ্টের মধ্যে থাক? আমরা চাই যে ডাইরেক্ট কমে যাবে কেমনি, সেই রাস্তা। এটা হচ্ছে সেই অবজারভেশন। তাহলে ভাইটাল ফোর্সের সাথে রেমেডি টিউন হয়ে যায় এবং কোনো চাপ ছাড়াই রোগের প্রতিক্রিয়া শুরু হয়। এটা হচ্ছে ডিজায়ারেবল রিয়াকশন। এটা আমাদের প্রত্যেক ডাক্তারের কাম্য যে কোনো রকম না বাড়িয়ে রোগী কেমনি সুস্থ থাকে, সেই রাস্তা। তাহলে এখানটায় একজন বিশ্লেষণ করুন 5 পয়েন্টে যদি কেউ বলতে পারে যে রেমেডির ম্যাচিং, পোটেন্সি, মায়াজাম, ভাইটাল ফোর্স আর ক্লিনিক্যাল ফলাফল, পরামর্শ কি করবে? কেউ একজন বলুন, দ্রুত বলুন, টাইম শেষ হয়ে আসছে। এখানে মনে হয় এটা হ্যাঁ বলেন বলেন। রোগ কমতে বৃদ্ধি পারে যদি আপনার ভাইটাল ফোর্সের সাথে ওষুধের যে একটা কানেকশন, মানে জীবন শক্তির সাথে, সেটা একবার মিসিং হয় এখানে। এর জন্য বৃদ্ধি লাভ হচ্ছে তার আরো বৃদ্ধি যাচ্ছে। বেশিরভাগ এই যে থার্ড নাম্বার যে অ্যাফোরিজম আছে আর ফোর্থ নাম্বার অ্যাফোরিজমের মধ্যে, সরি, থার্ড নাম্বার যে অবজারভেশন আছে আর ফোর্থ নাম্বার যে অবজারভেশন আছে, তাদের মধ্যে ডিফারেন্স খুব একটা নাই। খুব একটা নাই মানে দুইটাই ভালো অবস্থা, দুটাই খুবই সুপার খুবই শক্তিশালী অবস্থা। এই সমস্ত রোগীগুলো হোমিওপ্যাথি ডাক্তারদের সব থেকে প্রিয় রোগী। এদের নিয়েই হোমিওপ্যাথি ডাক্তাররা গর্ব করে। বলে না যে একটা ডোজ দিলাম হাই রে, তারপরে রোগী একদম পুরো সুস্থ। এই যে গল্প আমরা শুনি মাঝে মাঝে আমাদের ক্লিনিকে দেখতে পাই, এরা কারা? এরা হচ্ছে গ্রুপ এর পেশেন্ট, এরা হচ্ছে গ্রুপ এ। এদের স্বাস্থ্যের অবস্থা সব থেকে ভালো, চূড়ান্ত স্বাস্থ্যের অবস্থা এদের। হ্যাঁ, এরাই হচ্ছে সব থেকে লাকি পার্সন। আর হোমিওপ্যাথিক ডাক্তারদের জন্য এরা লাকি পেশেন্ট, বুঝছেন না? তো এখানটায় উপরের সঙ্গে নিচের যে অবজারভেশন পার্থক্য খুব সূক্ষ্ম ভাবে আপনি দেখেন। এখানেও কিন্তু বলবো আমি, হ্যাঁ বলে স্যার এখানে আমরা 3 নাম্বার অবজারভেশন পাইছি। হয়তো বা আমাদের যে ফ্রিকোয়েন্সি, ক্যান্সার বিষয় ফ্রিকোয়েন্সির লেভেলটা হয়তো বা আমাদের জীবনী শক্তি লেভেলটা আমরা আপ দেওয়ার কারণে এটা জোরালো প্রতিবাদ মানে দেখায়। আর সেখানে আমরা 4 নাম্বার যেটা পাচ্ছি, যেটা মানে ফিটিং একদম পারফেক্ট ম্যাচ। সেক্ষেত্রে এখানে আর কোনো আমরা কিছু দেখতে পাই না। স্যার আমার বোঝা। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম আমার মনের কথাটা আপনি বলে দিচ্ছেন, একদম পরিষ্কার, এর উপর কোনো কথাই চলবে না। একদম আপনি সঠিক কথা বলেছেন যে আমরা 3 নম্বর অবজারভেশনে এই ফলাফলটা পেতে পারতাম, কিন্তু 3 নম্বর ফলাফলে আমাদের কিছু দুর্বলতা, ডাক্তারের কিছু দুর্বলতা ছিল। সেখানটায় পোটেন্সি অথবা রিপিটেশন একটু বেশি হয়ে গেছে, কিন্তু 4 নম্বর কোন রকমের বাড়াবাড়ি নাই, একদম সুস্থ নির্মল আরোগ্য। ওষুধ দিলে না ঢুকিয়ে চচ্চর করে কমা যেতে শুরু করলো। তার মানে এখানটায় রেমেডিটা পুরোপুরি টোটালিটি ম্যাচ করে এসছে, অর্থাৎ পারফেক্ট মিনিমাম, পারফেক্ট মায়াজমকে কভার করেছে, ভাইটাল ফোর্সও পারফেক্ট অবস্থায় আছে, আর আপনার রিপিটেশন এবং পোটেন্সি নির্বাচন একদম পারফেক্ট হয়েছে, প্রপার সিমিলিমাম অবস্থা এটা। অর্থাৎ যে দিক থেকে আপনি দেখবেন সেদিক থেকে সিমিলিমাম নজর আসবে, কোনো ধরনের ত্রুটি নাই। ভাইটাল ফোর্সে যতটুকু পাওয়ারের দরকার ছিল, যতটুকু মিনিমাম ডোজের দরকার ছিল, ঠিক ততটুকু ডোজ সে পাইছে। এই কারণে কোন রকমের বাড়াবাড়ি দেখায়নি। এইভাবে আমরা, এই জন্যই ডক্টর হ্যানিম্যান 5th এবং 6th নাম্বার এডিশন অফ অর্গাননের মধ্যে এই যে অ্যাগ্রাভেশনটাকে এড়াবার জন্য অনেক রাস্তা খুঁজেছে এবং শেষ পর্যন্ত তিনি স্প্লিট ডোজ এবং এলএম পোটেন্সিতে চলে গিয়েছেন। কেন? এই অ্যাগ্রাভেশনকে কন্ট্রোল করার জন্য। যে ইনিশিয়াল অ্যাকশন বা প্রাইমারি অ্যাকশনটাকে আমরা প্রথমে রোগীকে ঔষধে তার একটা প্রাইমারি অ্যাকশন এবং তার ফলে ভাইটাল ফোর্স একটা রিঅ্যাক্ট করে, সেটাকে বলো সেকেন্ডারি অ্যাকশন।
বা কিউরেটিভ অ্যাকশন। এই যে কিউরেটিভ অ্যাকশনটা তখনই ঠিকঠাক মতো আসবে যখন আপনি প্রাইমারি অ্যাকশনটাকে ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারবেন। এবার প্রাইমারি অ্যাকশন যদি খুব বেশি হয় তখন সেকেন্ডারি অ্যাকশনটা আসতে একটু দেরি হয়, বা সেকেন্ডারি অ্যাকশনটা অনেক সময় ঠিকঠাক মতো আসতে পারে না, একটু দেরি হয় বা অ্যাগ্রাভেশন হয়, এই সমস্ত হয় যখন একটা হিলিং ক্রাইসিস ক্রিয়েট করে। তাই অবাঞ্ছিত ঔষধ প্রয়োগের কারণে আমরা যদি যে সমস্ত বড় বড় হোমিওপ্যাথি ডাক্তারদের ক্লিনিক্যালি কেসগুলো দেখেন, তারা পোটেন্সি এবং রিপিটেশনের ব্যাপারে এত বেশি পরিমাণে চিন্তা ভাবনা করে ওষুধকে প্রয়োগ করেন যাতে করে রোগী সব থেকে কম অ্যাগ্রাভেশনকে বুঝে। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন তো এটা, ওই হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনকে আপনি যত মিনিমাম করা শিখবেন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে, আপনি তত সুন্দর ডাক্তার হবেন 100%। এবং এটাকে মিনিমাম করা যায়, ধীরে ধীরে মিনিমাম করতে হয়। হোমিওপ্যাথি ডাক্তার কাছে দুইটা চ্যালেঞ্জ: এক নম্বর, যাতে রোগী কোনো কষ্ট না পায়, আর দ্বিতীয় নম্বর, যত স্পিডে কেসকে সলভ করা যায়। এখন স্পিডে কেস সলভ করতে গেলে আপনাকে দিতে হবে যতটা রোগী সহন ক্ষমতা আছে, সেই সহন ক্ষমতার মধ্যে যতটা হায়ার পোটেন্সি, যতটা রিপিটেশন দেওয়া সম্ভব, সেই উচ্চ লেভেল পর্যন্ত পৌঁছানো রোগীর সহন শক্তির মধ্যে। আবার দ্বিতীয় শর্ত হচ্ছে যে এমন বেশি দিও না যাতে করে রোগী আর সহ্য করতে পারবে না, তখন বাড়াবাড়ি অবস্থায় ওই দুটো সংক্ষিপ্ত জোরাল বৃদ্ধি পেয়ে যাবে। তাই এই দুইটা ব্যালেন্স করতে করতে হোমিওপ্যাথি একজন ডাক্তার খুব কম সময়ের মধ্যে, যে রোগী অন্য ডাক্তারের হাতে 6 মাসে ঠিক হয়, সেই রোগী দেখা যায় 1 মাসে ঠিক করার যোগ্যতা কোনো ডাক্তারের আছে। এবং তার জ্ঞান, রিপিটেশনের জ্ঞান, এবং রোগীর সমস্ত কেস টেকিং করার পরে কত পোটেন্সি দিতে হবে, কেমন ভাবে দিতে হবে, কতটা রিপিটেশন দিতে হবে, সাক্কাসন কটা পর্যন্ত হবে, যে সব কিছু তার হিসাবের মধ্যে থাকে, সব কিছু সেই হিসাবের মধ্যে নেয়। এবং দেখা যায় যে একটা ড্রাই ডোজ দেওয়ার থেকে স্প্লিট ডোজ এবং এই যে এলএম পোটেন্সি রোগের আরোগ্য ক্ষমতাকে খুবই দ্রুত করে। কেননা সে ওই মাঝখানে যেখানে রিপিটেশন দেওয়া সম্ভব নয়, সেখানটাও সে একটা রিপিটেশন দিয়ে রোগীর না বাড়ায় ঠিক করতে পারে। ফলে ভাইটাল ফোর্স যতটা স্টিমুলেট হওয়ার ক্ষমতা থাকে সেই পর্যন্ত সেই ডাক্তার যেতে পারে। এটাই হচ্ছে সেই অবজারভেশন, 4 নম্বর অবজারভেশন। রোগীরে না বাড়ায়, রোগকে না বাড়ায়, না অ্যাগ্রাভেশন করে অ্যানালাইসিস কেমনি সম্ভব, এটাই শিখতে হয় সারাদিন ক্লিনিকে প্র্যাকটিস করতে, নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে। স্যার আমরা এখানে এই জায়গায় কি করবো স্যার? এখানটায় শুধুমাত্র 4 নম্বরে তাহলে দেখা যাচ্ছে দ্রুত, তাহলে আমরা দেখতে পাচ্ছি মায়াজামকে ঠিকঠাক মতো সে হিট করতে পেরেছে, পোটেন্সি একদম সঠিক ব্যালেন্স পোটেন্সি দেওয়া হয়েছে, রিপিটেশন দেওয়া হয়েছে। এবং ভাইটাল ফোর্সের অবস্থা, অবশ্যই যদি যন্ত্র ভালো না থাকে আপনি কাজ করবেন কি করে, মোটা দা দিয়ে তো আর গাছ কাটা সম্ভব নয়। তো ভাইটাল ফোর্স তো খুবই শক্তিশালী অবস্থার মধ্যে ছিল। কোনো ধরনের ফাংশনাল স্ট্রাকচারাল চেঞ্জ হয়নি, শুধুমাত্র ফাংশনাল একটু পরিবর্তন হয়েছিল, সেটা ওষুধকে ঠিক করতে পেরেছে। এবং ক্লিনিক্যাল ফলাফল হচ্ছে খুবই ভালো, রেজাল্ট হচ্ছে খুবই পজিটিভ। মাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো ছাড়া কোনো রাস্তা নেই রেমেডি না রিপিট করা চলতে, না কোনো ধরনের অন্য পোটেন্সি নিয়ে আসা যায় না, পর্যবেক্ষণ শুধু চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে অদ্ভুত আনন্দদায়ক সংকেত হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য। এটা হচ্ছে সব থেকে আনন্দদায়ক। হোমিওপ্যাথি ডাক্তার এরকম রেজাল্ট পেলে অভিভূত হয়ে, তাহলে 1, 2, 3, 4 সবাই আশা করি বুঝছেন। এইবারে ঝামেলা বাঁচতেছে 5 নম্বর অবজারভেশনের পর থেকে। স্যার আমার নাম্বারটা ক্লিয়ার হয়নি স্যার, এটা রেজিস্ট্রেশন হবে নাকি পর্যবেক্ষণ? পর্যবেক্ষণ হবে ভাই। যখন আপনার রোগী ভালো অবস্থার দিকে যাচ্ছে, যখন রোগী শান্তিপূর্ণ আরোগ্যের দিকে চলে যাচ্ছে, তখন কেন আপনি রিপিটেশন দিবেন? রিপিটেশন দেওয়া তো অযৌক্তিক। ভাইটাল ফোর্স কাজ করছে, নিজে কাজ করছে। শরীর যখন নিজেকে ব্যালেন্স করতে পারছে, আপনার ওষুধের দেওয়ার দরকার নেই। যখন ফের ডিসব্যালেন্স হয়ে যাবে, তখন ফের ওষুধটা দিবেন। 5 নম্বর এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে ভাই? প্রত্যেক আজকে ক্লিয়ার করে নেন। অবজারভেশন গুলো খুব সোজা। 5 নম্বর অবজারভেশন কি? The amelioration come first, then come aggravation. প্রথমে আসতেছে আরাম,
আরে আল্লাহ, রোগী ওষুধটি খুবই ভালো অবস্থা, আপনি ভাবলেন হয়তো 4 নম্বর অবজারভেশন, কিন্তু দেখা যাচ্ছে এই আরাম অবস্থা থাকতে থাকতে যখন ওষুধের অ্যাকশন ফুরিয়ে গেল, দেন কাম অ্যাগ্রাভেশন, তখন এর আগে যা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে বাড়াবাড়ি অবস্থা শুরু হলো। দ্য অ্যাগ্রাভেশন কাম ফার্স্ট ইন অ্যাগ্রাভেশন, অর্থাৎ রোগ লক্ষণগুলো প্রথমে উপশম শুরু হলো, আর তারপরে আর আপনি রোগ কন্ট্রোল করতে পারছেন না, রোগ এবার বৃদ্ধি হতে পারে। তাহলে এখানটায় কি অবস্থা? এখানটায় এই যে আগের যে আমি একটা সেট দিয়েছিলাম সেখানটায় লিখেছে যেটা হচ্ছে অ্যান্টিপ্যাথিক অ্যাকশন। যেরকম অ্যালোপ্যাথিক ঔষধ প্রথমে খেলেই আপনি জ্বরের অবস্থায় একটা প্যারাসিটামল খেলেন, আপনি গ্যাসের অবস্থায় একটা গ্যাসের ক্যাপসুল খেলেন, সঙ্গে সঙ্গে আরাম লাগে না? লাগে কিনা? গ্যাসটা করে গেল, হ্যাঁ হ্যাঁ। আর তারপরে এইভাবে তারপরে আপনি তারপরের দিনে গেল 24 ঘন্টা পেরোলো বা 48 ঘন্টা পেরোলো, দেখলেন যেটুকু ছিল তার থেকে আরেকটু বেশি গ্যাস হচ্ছে। এটা অনেক কষ্ট করে বুঝতে হয়। এটা লম্বা টাইম ধরে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে গেলে দেখা যাবে ওষুধ বন্ধ করার পরে তা আরেক ধরনের অবজারভেশন করতে। তাহলে এইটা এই ধরনের অবজারভেশন যে প্রথমে আরাম আসলো আর তারপরে আসলো 1-2 সপ্তাহ পরে ঔষধ প্রয়োগ করার আগের অবস্থা ফিরে আসতে থাকে এবং তার সাথে নতুন নতুন লক্ষণ নিয়ে সে ফিরে আসে, রাইট? এটাকে বলে অ্যাগ্রাভেশন। তাহলে এটাকে কেউ ব্যাখ্যা করতে পারবে কেন এমন হচ্ছে? এই ক্ষেত্রে স্যার পার্সিয়াল সিমিলার হয়েছে, এর জন্য কিছুটা আমরা উপশম পাইলাম, কিন্তু এটা দীর্ঘ টাইম লং লাস্টিং করবে না। মেডিসিনটা অবশ্যই ভুল হয়েছে এরকম স্যার, আমাদের আরো চিন্তা করে নতুন মেডিসিন আর রিপিটেশন করলে দেখা যাচ্ছে যে আমরা ফল পাচ্ছি না। স্যার এটা একটা অগভীর ক্রিয়াশীল মেডিসিন ছিল, তাই ফিরে আসছে। রাইট। আর কেউ কিছু বলবেন? করণীয় কি ভাইটাল ফোর্সের অবস্থা কি, এগুলো নিয়ে একটু বলবেন? আর ভাইটাল ফোর্সের অবস্থা ভালো, কিন্তু মেডিসিনটা আর মেডিসিনটা মায়োজন গুলা কভার করতে পারে না সঠিকভাবে, এই জন্য আরো আমাদের তাহলে এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের কথার একটাই অর্থ, অর্থাৎ ওষুধটা ঠিক হয় নাই। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, ওষুধটা অ্যালোপ্যাথিক মার্কা ওষুধ হয়ে গেছে। হ্যাঁ, একদম 100% আপনাদের সবার কথাই ঠিক যে প্রথমে উপশম দেখা দেওয়া আর কিছুদিন বাদে ফের উপসর্গ পুনরায় বেড়ে যাওয়া, এটা ইঙ্গিত করে যে ঔষধটা পার্সিয়াল সিমিলার, রেমেডিটা আংশিক ভাবে মিলেছে। রেমেডি আংশিক ভাবে প্রতিক্রিয়াশীল হয়েছে রোগীর, অর্থাৎ রেমেডিটা কিছু উপসর্গের উপরে কাজ করেছে উপরে, কিন্তু যেটা মূল মায়াজাম বা যেটা গভীর জায়গা, অর্গানের যে গভীর উপসর্গ যে সিমটমস আছে সেটা আনটাচ রয়ে গেছে। মায়াজেমেটিক ভাবে ঠিকভাবে মায়াজেমেটিক অবস্থাকে ক্যাচ করতে পারেন। ফলে এখানে দেখা যাচ্ছে একটা সুপারফেস মায়াজাম কিছু স্তরিক সিমটমস কে শুধু কম করেছে, ভিতরে ছিল সাইকোটিক, ভিতরে ছিল সিফিলিটিক উপসর্গ, শুধু স্তরিক কিছু ডিস্টারবেন্সকে হালকা করে দিয়েছে, যে কারণের জন্য রোগী প্রথমে খুব ভালো অনুভব করেছে। কিন্তু এই ঔষধের কাজ শেষ হওয়ার পরে তার যে সাইকোটিক বা যে সিফিলিটিক বা যে ডিপ টাইপের অর্গানের সমস্যা সেটা ফিরে এসেছে। যেমন ধরেন আপনি একটা রোগীরে সিরোসিসের রোগী, আপনি চেলিডোনিয়াম প্রেসক্রিপশন করলেন, চেলিডোনিয়াম অর্গানোপ্যাথি করলেন, উপশমটা কিছুক্ষণ কমলো, কিছুদিন ভালো ক্ষুধা হলো, কিন্তু যেই ওষুধ বন্ধ করে দিলেন দেখলেন সেই আগের অবস্থা, সেই আগের কন্ডিশন এবং তার থেকে আরো একটু যেন এক ধাপ এগিয়ে আরো কিছু নতুন সিমটমস। তাহলে এক্ষেত্রে ওষুধ যে ওই অঙ্গের উপরে একটু কাজ করতে পারে, ওখানে শরীর কিছু প্রবলেমকে সে ঠিক করেছে, কিন্তু ভিতরে তো সোরিয়াসিস হয়ে আছে, যে স্ট্রাকটিভ প্যাথোলজি সেখানটায় আছে। তাহলে এখানটায় একটা অ্যান্টিসিপিলিটিভ টাইপের বা ঔষধের
সঠিক সিমিলিমাম টাইপের একটা ঔষধ না প্রয়োগ করলে ওই গভীর সমস্যাকে সে অ্যাডজাস্ট করার ক্ষমতা রাখে না। Right? তো এই ধরনের প্রবলেমের কারণে তাহলে রেমেডি হচ্ছে আংশিক বা ভুল মায়াজাম হচ্ছে গভীর ভাবে ঠিকভাবে অ্যাডজাস্ট করা হয়নি। ভাইটাল ফোর্স প্রথমে সাড়া দিলেও একটু ব্যালেন্স করার পরে ফের আবার ভাইটাল ফোর্স যেমন তেমন হয়ে গেছে, আরো বেশি ছড়িয়ে গেছে। ভাইটাল ফোর্সের অবস্থা আরো খারাপ হয়েছে। অর্থাৎ ভাইটাল ইকুইলিব্রিয়াম পুনরায় ভেঙে পড়েছে, তারা ঠিকভাবে কাজ করে না বলে অবজেক্টিভ সব শুরু হয়ে যায়। তাহলে প্রথমে সাড়া দিলেও পরে ভাইটাল ফোর্স আর সাড়া দিতে পারে না, ওষুধটার দ্বারা উদ্দীপ্ত হতে পারে নাই এবং গভীর স্তরে গিয়ে আপনাকে হিট করতে পারে। উপরে একটা সামান্য একটা শর্ট হলো। তাহলে এক্ষেত্রে করণীয় হচ্ছে সঠিক একটা সিনেমা কেসটাকে রিটেক করে এবং ওই ঔষধের কারণে যদি কোনো সিমটমস আছে সেগুলোকে বাদ দিয়ে মূল রোগটাকে, মূল সিমটোলজি গুলোকে সামনে রেখে আরেকটা গভীর অ্যান্টি মায়োসিমেটিক ঔষধ নির্বাচন করতে হবে। তাই মায়োসিমেটিক দিকটাকে ভালো করে ফোকাসের মধ্যে রাখেন, হ্যাঁ, আর সঠিক একটা সিমিলিমামকে বের করে আনতে হবে। এই যে ব্যাপারটা, এই যে 5th নাম্বারের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে ফলস কিওর। যদি ডাক্তার খুব সতর্ক থাকতেই যায়, আশান্বিত হবে না যে ওই ওষুধটাকে বারবার প্রয়োগ করবে, ভালো করে তার অ্যাকশনটাকে বিবেচনা করতে হবে যে সে কোন কোন সিমটমস এর মধ্যে উন্নতি নিয়ে এসছে এবং কেন সে উন্নতিকে ধরে রাখতে পারলো না। এটা হচ্ছে ফলস কিওর। অ্যালোপ্যাথিক অ্যান্টিপ্যাথিক রিলেশন হয়ে গেছে রোগের সাথে ঔষধের কানেকশন অ্যান্টিপ্যাথিক, যেরকম অ্যালোপ্যাথি অ্যান্টিপ্যাথিক সেরকম সিমিলিমাম হলে পাত্রটা আরোগ্য আসবে, স্থায়ী হবে। অ্যান্টিপ্যাথিক অ্যালোপ্যাথিক রিলেশন থাকলে ঔষধের সঙ্গে মেডিসিনের যদি রিলেশন না থাকে, হ্যাঁ, উপরে উপরে সিমটমস এর সঙ্গে যদি ম্যাচিং থাকে শুধু কয়েকটা সিমটমস এর, তখন এই ধরনের অ্যাকশন দেখা দেয়। হ্যাঁ বলুন না। স্যার এখানে তাহলে আমরা লেভেল অফ হেলথের কোন লেভেলে আছে রোগী, এটা একটু বলেন। তো রোগী তো ভালো আছে, রোগী ভালো আছে, আপনি ওষুধটা ভুল করেছেন। রোগী তো ভালো আছে, রোগীর আপনি সঠিক ওষুধ দেওয়ার পরে আপনার যখন ওষুধ সঠিক হবে সেই রোগী হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনি লেভেল অফ হেলথকে বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারেন। আপনার কেস টেকিং এর মধ্যে লেখা আছে। তবে একটা ক্ষেত্রে আপনি একটা প্রশ্ন তুলেছেন বটে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আরো উপযুক্ত অবস্থায় থাকে না, সেক্ষেত্রে অনেক সময় এরকম সিমটম শো করে। কেননা গ্রুপ সি পেশেন্টের আপনি যে ওষুধ দেন কেন সেটা সুপারফিশিয়াল অ্যাকশন করবে, সেটা ডিপে যাবে না। আস্তে আস্তে ঔষধের চিত্রটা পরিষ্কার যত হতে থাকবে তখন হচ্ছে আপনার ওষুধটা তত ডিপলি ভাবে কাজ করবে। সেটা আপনি একটা যখন রোগী আরো উপযুক্ত অবস্থায় থাকে না তখন আপনি যে ওষুধ দেন না কেন এরকম ধরনের প্রথমে আরাম, তারপরে লাস্টের দিকে খারাপ অবস্থা, ওষুধ দিয়ে 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 তার ভাইটাল ফোর্সকে মজবুত করতে হয়। হ্যাঁ বলেন, প্লিজ বলেন। এই ক্ষেত্রে কি আবার আমাদের নতুন করে কেস টেকিং করতে হবে স্যার? হ্যাঁ, নতুন ভাবে টেস্ট টেকিং করে নতুন ভাবে একটা গভীর টাইপের মেডিসিনকে বিবেচনা করতে হবে। ওই রস্টক্স, ব্রায়োনিয়া, হ্যাঁ, একোনাইট, এই সমস্ত ঔষধের দ্বারা এই ধরনের কাজগুলো বেশি পাওয়া যায়, বুঝছেন। তখন দেখা যায় যে রোগী বারবার রিল্যাক্স করতেছে, রোগীর সিমটমস আরো বেড়ে যাচ্ছে, যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ ভালো, তারপর তার থেকে খারাপ অবস্থা, এই ধরনের অবস্থা। তখন আপনাকে হয়তো বিবেচনা করতে হবে রস্টক্সের কমপ্লিমেন্টারি হিসেবে কোনো ক্যালকেরিয়া কার্ব আসতেছে কিনা, বা একোনাইটের কমপ্লিমেন্টারি হিসেবে কোনো সালফার লাগে কিনা, হ্যাঁ, এরকম টাইপের ব্যাপার স্যাপারগুলো চলে আসে। হ্যাঁ বলেন, প্লিজ বলেন। জেসমিন আপা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বলেন কেমন স্যার, রুগীরে ওষুধ দেওয়ার পরে যে রোগ লক্ষণ রুগীরা ছিল সেই রোগ লক্ষণ গুলো বৃদ্ধি হয়ে গেছে, সেই সময় ওষুধটা স্টপ করে দিছি। তারপরে রুগীর সেই ব্যথা যাচ্ছে না, সেই সময় করণীয় কি স্যার? সেই সময় ব্যথা যদি আপনার না যায়, আপনার যদি দেখেন যে পূর্বের ওষুধটা খুবই ভালো কাজ করেছে এবং কিউরেটিভ অ্যাকশন দিয়েছে। কিউরেটিভ অ্যাকশন মানে রোগীর মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেলের মধ্যে ভালো মাত্রায় উন্নতি নিয়ে এসছে,
তাহলে তো ওই ঔষধ ছাড়া আর অন্য কোনো ঔষধ যাবে না। ওই ঔষধে পুনরায় রিপিটেশন বা ওর থেকে একটু হায়ার, হ্যাঁ, একটু ঔষধ প্রেসক্রিপশন করা। আর যদি দেখা যায় যে এই ঔষধের অ্যাকশন অতটা সুস্পষ্ট হয় নাই বা কিউরেটিভ টাইপের অ্যাকশন দেয় নাই, দু একটা হয়তো উপরে উপরে লক্ষণ কমিয়েছে, হ্যাঁ, আপনি যে কিনোট গুলোর উপরে প্রেসক্রিপশন দিয়েছিলেন সেই কিনোট গুলো চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনাকে একটা নতুন প্রেসক্রিপশন করতে হবে। আর যদি পূর্বের কিনোট একই থাকে, সেম টাইপের লক্ষণ যদি ফের ফিরে আসে, তাহলে আপনি ওই ঔষধটার রিপিটেশন দিবেন বা ওর থেকে একটু হায়ার পোটেন্সি দিবেন। ব্যাপারটা বুঝছেন? না স্যার, আমি প্রথমেই মনে করেন ব্যথাটা বেশি ছিল বলে আমি ওয়ানেম মারছিলাম। আমার কথাটা আপনি বুঝছেন না ধরেন আপনার ব্যথাটা তো শুধু বুঝছি। সমস্যা নয়, সামগ্রিক অর্থে রোগীর উন্নতি যদি হয়ে থাকে এবং যে কিনোটস গুলো আপনি যদি সুপারফিশিয়াল প্রেসক্রিপশন করেন, তাহলে সেক্ষেত্রে তো আমার বলার কিছু নাই। যেমন ধরেন অনেক ডাক্তার আছে যারা হাঁটুর যন্ত্রণা, ধরেন ডান কাঁধে যন্ত্রণা, তো স্যাঙ্গুইনেরিয়া ক্যাম্প, হ্যাঁ, তা ধরেন বাম দিকের হচ্ছে গিয়ে ডান দিকের অ্যাপেন্ডিসাইটের কাছে যন্ত্রণা, তাহলে বেলেডোনা অনেক, এরকম অনেক ডাক্তার আছে। সেক্ষেত্রে আমার বলার কিছু নাই। কিন্তু যদি আপনি টোটালি কিনোটসের উপর আপনি যদি প্রেসক্রিপশন করেন যে এইটা হ্যাঁ, ফিজিক্যাল জেনারেল এইটা নিয়ে আপনি প্রেসক্রিপশন করেছেন, তাহলে আপনি যদি দেখেন যে আগের যে লক্ষণগুলো আপনি নিয়েছেন সেই লক্ষণগুলো সেম আছে না পরিবর্তন হয়ে গেছে, যদি দেখেন সেম আছে সেই তাহলে লক্ষণগুলো আপনি হ্যাঁ বলেন। হ্যালো, দেখেন সোজা একটা কথা বলি, ডক্টর বিদুল কাছে সোজা একটা কথা বলি, আমার ক্লিনিকের অনুযায়ী কথা বলি। যদি আমি পূর্বের লক্ষণগুলোকে ফিরে আসতে দেখি, তার মানে সে রিপিটেশন চাইতেছে। ব্যাপারটা বুঝছেন? পূর্বের লক্ষণগুলো, পূর্বের যে কিনোটস, যেমন ধরেন আপনি একটা প্রেসক্রিপশন করছেন নেটটামিওর, তো নেটটামিওরের সল্ট ডিজায়ার আপনি দেখেছিলেন, নেটটামিওরের মাথা যন্ত্রণার কথা আপনি জেনেছেন, নেটটামিওর রিজার্ভ পেশেন্ট, দুইটা। আপনি একটু মাইক্রোফোনটা বন্ধ করেন, সাউন্ড হচ্ছে। নেটটামিওরের যে মাথা যন্ত্রণার ব্যাপার, নেটটামিওরের যে রিজার্ভ নেচার, নেটটামিওরের যে সূর্যের তাপ সহ্য করতে পারে না, নেটটামিওরের যে সবসময় একটা বিষণ্ণতার ভাব, হ্যাঁ, নিজের আশেপাশে কারো আসতে দেয় না, নেটটামিওরের যে পিপাসা, নেটটামিওরের আর বাকি যে সমস্ত সিমটমস গুলো আছে, এর মধ্যে হয়তো 3-4টা আপনি সিমটমস নিতে। এখন আপনি যে মূল সিমটমস গুলোকে বিবেচনা করে নেটটামিওরটা প্রয়োগ করেছেন, সেই সিমটমস গুলোকে যদি আপনি আবার ফিরে আসতে দেখেন, আর বিশেষ করে যদি সেম ভাবে ফিরে আসে, তাহলে সেম রেমেডি। আর যদি দেখেন না একটু হালকা হয়ে ফিরে আসতেছে, তাহলে আপনি তার থেকে একটু উচ্চ পোটেন্সি দিতে পারেন। অর্থাৎ সেম রেমেডির রিপিটেশনটা আমি বোঝাইতেছি। যখন আপনি যে কিনোটস গুলো যেমন উইপিং কন্ট্রোল, একটা নেটটামিওরের একটা গুরুত্বপূর্ণ সিমটম, যে সে তার নিজের আবেগকে প্রকাশ করে না, চোখের পানি চোখের মধ্যেই রাখার চেষ্টা করে, আড়ালে গিয়ে কাঁদে, ছোট ছোট কথায় সে খুবই বিষণ্ণ হয়, সে সবসময় মনে করে তাকে দেখে সবাই হাসতেছে, নাহলে তাকে দেখে সবাই মজা করতেছে, বা তার সঙ্গে সবাই বেইমানি করতেছে, এরকম একটা অনুভব তার মনের মধ্যে লেগে আছে। আপনি দ্বিতীয় সেটিং এ জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোক সঙ্গে কথাবার্তা আপনার কেমন লাগতেছে, তো সেই ব্যক্তি বললো যে না, ডাক্তার এখন আর কতটা মাইন্ড করি। তাহলে কিন্তু বেশি চেঞ্জ হয়েছে কিনা আপনি দেখুন, আরো কয়েকটা সিমটমস নিয়ে দেখেন যে এখন কি সমস্যা আছে। এখনকার সিমটমস গুলো যদি দেখেন না, সেই আগের সিমটমস গুলোই রোগী বলতেছে, আগের তীব্রতার সাথেই বলতেছে, তাহলে আপনাকে সেম ওই নেটটামিওরই দিতে হবে। আর যদি দেখা যায় না একটু পরিবর্তন হয়ে গেছে, তার মধ্যে ধরেন একটু মিষ্টির ক্রেভিং তৈরি হয়ে গেল, তার আত্মবিশ্বাসটা একটু কমে গেল, সে প্রত্যেক কাজে এবার দোনামোনা শুরু করলো, উপর থেকে একটা স্ট্যাটাস দেখাবার চেষ্টা করতেছে, যেখানে যাইতেছে নিজেকে সবসময় শো আপের ব্যস্ত আছে, আপনি দেখলে ভাই কিন্তু নতুন সিমটমস আইসা পড়ছে, এর আগের রুগী তো এখনকার রুগীর সঙ্গে ম্যাচ করতেছে না, তাহলে এটা নতুন অবস্থা, তাহলে এখানে আমাকে লাইকোপোডিয়া নিতে হবে। এইভাবে আপনাকে সিমটমস অ্যানালাইজ করে বুঝতে হবে যে মেডিসিন রোগী কি সেই একই অবস্থায় আছে না রোগী পরিবর্তন হয়ে গেছে, সিমটমস কি পরিবর্তন হয়ে গেছে। এই ব্যাপারগুলোকে ভালো করে অনুধাবন করতে হবে। সামান্য পরিবর্তনে ওষুধ চেঞ্জ হয়ে যায়। ধরেন লবণটা একটু কম খায়, মিষ্টির চাহিদা বেড়ে গেল, আগে মিষ্টির চাহিদা ছিল না, এবং তার সাথে প্রচুর অ্যাংজাইটি চলে এসেছে, সব সময় মনে হচ্ছে
পরীক্ষা আসতেছে সামনে, কি হবে কি হবে, হ্যাঁ সব সময় একটা কিছু দেখতেছে, কল্পনার মধ্যে আসতেছে, এটা যদি হয়ে যায়, ওইটা যদি হয়ে যায়, এত চিন্তা ভাবনা তার মাথা গ্রাস করে ফেলছে। লবণ ডিজায়ার এখনো আছে, কিন্তু 3rd গ্রেড থেকে নেমে গিয়ে 2 গ্রেডে চলে গেছে। মিষ্টির ইচ্ছা আগে একটু খাটতো, এখন একটু বেড়ে গেছে। আর এখন আগে অতটা দুশ্চিন্তা ছিল না, এখন দুশ্চিন্তা অ্যাংজাইটিতে ভরপুর হয়ে গেছিল। এইবার দেখেন রোগীর, আর বাকি মোটামুটি ঠিকঠাক আছে সবকিছু, ওকে সবকিছু, রোগী কিন্তু শিফট হয়ে গেছে। নেটামিয়র থেকে কোথায় গিয়েছে, কেউ একজন বলেন? নেটামিয়র থেকে আর্জেন্টিকাম নাইট্রিকাম। এই যে সামান্য পরিবর্তন আপনি দেখবেন যে বেশ ভালো মতো একটু হেরফের হয়ে যাচ্ছে, ইন্টেন্সিটিতে শুধু একটু এদিক ওদিক হইতেছে। এইভাবে অ্যানালাইজ করতে হবে। আজকে তো ক্লাস এখানেই শেষ, আর তো আগে যাওয়ার মতো সময় নাই, একটা পেড ক্লাস আছে। তো ঠিক আছে, বাকিগুলো আপনারা একটু পড়ে নেবেন, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। এবং এরপরের ক্লাস আমরা ভিজুয়াল ক্লাসের অবজারভেশন করব। এবং তার আগে মনে হয় আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হতে চলেছে, আমাদের রেপার্ট্রিয়াল প্রোগ্রাম। আমরা এমন একটা প্র্যাকটিক্যাল ধাঁচের একটা রেপার্টরি ক্লাস চালু করতে চলেছি, যেটাতে কিনা বাস্তবে কেমন ভাবে রুবির ভাষার সাথে ম্যাচ করে রুব্রিক্সকে ফাইন্ড আউট করতে হয়, এবং সেই রুব্রিক্স গুলোকে কেমন ভাবে নিতে হয়, রুবি কেমন ধরনের কথাবার্তার দ্বারা একটা বিশেষ ব্যাপার দেখা গেছে যে কাছাকাছি রুব্রিক্স, আমরা বেশিরভাগ কাছাকাছি রুব্রিক্স এর কাছে চলে যাই এবং মনে করি এটা নেওয়া যায় ওটা নেওয়া যায়, কিন্তু তার মধ্যে থাকে অনেক ডিফারেন্স। সেই সমস্ত ডিফারেন্স গুলো কেমন, কিছু রুব্রিক্স এমন আছে যেগুলো খুবই সহজ সরল, সবাই আমরা বুঝতে পারি। হেড এন্ড রাইট সাইড, এটা তো খুঁজে পেতে ডান দিকে মাথা যন্ত্রণা, এটা সবাই খুঁজে পাবে। কিন্তু যদি একজন পেশেন্ট বলে যে বাড়িতে চলে যাওয়ার পরে ফোন দিচ্ছে যে ডাক্তার আমি ওই কথাটা বলতে বই লাগছি, ওইটা আপনি প্লিজ খাতায় ফের নোট করে নেন, এর কিছুক্ষণ বাদে ফোন দিচ্ছে ডাক্তার এই ব্যাপারটা তো বলা হয় নাই, পেটে ব্যথাটা ছিল ডান দিকে, এটা বলি নাই। এই যে একটা ব্যাপার, সে রোগী ঘটনা ঘটাচ্ছে, ডাক্তারকে অস্থির করে মারতেছে, এটাও তো একটা সিমটম, এটাও তো বিবেচনার মধ্যে নিয়ে আসতে হবে। কেন সব রোগী তো ওরকম করে না, এটা তো একটা ইন্ডিভিজুয়াল সিমটম। তাহলে এই ক্ষেত্রে আমি কোন রুব্রিক্সকে নেব, কেমন ভাবে নিব এবং কেন নেব? তো কিছু রুব্রিক্স আছে, কিছু সিমটমস আছে যেটা সবাই আমরা বুঝি, কিছু রুব্রিক্স আছে একটু ডাক্তারকে একটু ডিপে গিয়ে বুঝতে হয়, আর কিছু রুব্রিক্স আছে ডাক্তারের ইন্টারপ্রিটেশন করতে হয়, ডাক্তারকে বিশ্লেষণ করে বুঝতে হয় অ্যাকচুয়ালি রোগী কি বলতে চাইছে, যেমন ডাক্তার আমার মনে হয় সবাই যেন কেউ দেখতে পারে না, সবাই আমার সন্দেহ করে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এখানে কি রুগীছে বুঝতে হবে। সব রোগীতে এরকম বলতে না, প্রত্যেকটা ফিলিংস রোগীর, প্রত্যেকটা কথা, বিশেষ করে আমি দিয়ে যখন বলবে, আমার দিয়ে বলবে, এই কথাগুলো তার কোর ফিলিংস, এই কোর ফিলিংস গুলোকে ট্রান্সফার করতে হবে রোগীর ভাষায় এবং যথাযথভাবে, এখানটায় ডাক্তারের ইন্টারপ্রিটেশন কম থাকবে। তো 3 স্তরের রুব্রিক্স থাকে, একটা খুবই সহজ সবাই খুঁজে পাবো, দ্বিতীয়টা একটু কঠিন, আর তৃতীয়টা তো ডাক্তার অনেক বুঝে ইন্টারপ্রিটেশন করে অনেক অভিজ্ঞতার উপরে এই রুব্রিক্স গুলোকে প্রয়োগ করতে পারে। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে যে কিনা বাড়িতে গিয়ে ফোন দিচ্ছে, তাহলে এটা আপনি কি বুঝবেন? এটা হচ্ছে অ্যাংজাইটি টাইটেল অ্যাবাউট, ছোট্ট আপনার মনে হবে এত ক্ষুদ্র বিষয় নিয়ে রাত 10টায় ফোন দিচ্ছে, কিন্তু সে সেটাকে নিয়ে তো চিন্তায় ভাসতেছে না। তাহলে একদিকে দেখা যাচ্ছে তার মধ্যে এক ধরনের উদ্বেগ, এক ধরনের অ্যাংজাইটি, দুশ্চিন্তা, এবং সেটাও কোন ব্যাপার নিয়ে, খুব সূক্ষ্ম ম্যাটার নিয়ে, খুব ছোট্ট ব্যাপার নিয়ে। 1 নম্বর এটা। তাহলে অতি সতর্ক, আমরা এই রোগীকে বলতে পারি যে সে খুব অতি সতর্ক অবস্থায় আছে, অতিরিক্ত ছোট ব্যাপার নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা করতে পারে, এই ধরনের ব্যাপার আছে এর মধ্যে। আর কি আছে? হাইপোকন্ড্রিয়াক নেচার আছে। 3টে রুব্রিক্স তো এখানে সিলেকশন হয়ে যায় শুধু এই একটা আচরণের দ্বারা, এই আচরণ রোগীর এই একটা আচরণের দ্বারা, রাইট? তো এই ব্যাপারটা আমরা কোন মেডিসিনের মধ্যে দেখতে পাই? আমাকে একজন গ্রুপে এটা প্রশ্ন করেছিল, এটা যদি পারফেক্টলি ভাবে কোনো মেডিসিন আমাদের সামনে চিত্রায়িত হয়, সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। ইয়েস, আর্সেনিকাম অ্যালবাম এরকম ছোট্ট ব্যাপারে আমাকে
আমার প্রফেসর শিখিয়েছিল। আর আমি একবার একটা রোগীর মধ্যে দেখছি যে আর্সেনিকামের রোগীরা না, এই যদি আপনার শিরাটা একটু যদি উঁচু হয়ে থাকে না, তো ডাক্তার কাছে বলবো, ডাক্তার এই শিরাটা একটু এই হাতের শিরা থেকে যেন একটু বেশি উঁচু লাগতেছে, বুঝছেন? এতটা টাইটেলস ইম্পর্টেন্ট তাদের কাছে, এতটা। ইয়েস, কিন্তু এটাকে খুঁতখুঁতে বলা যায় না, এই খুঁতখুঁতের উপরে এতটা খুঁতখুঁতা স্বভাবের, এতটা অতি সতর্ক অবস্থার মধ্যে থাকে, বিকজ বিকজ তার হচ্ছে গিয়ে এরকম টাইপের মেজাজ। আর্সেনিকাম খুবই পরিপাটি স্বভাব। এই রকম মানসিকতার সাথে আর্সেনিকাম যায়, আর কে যায়? সাইলেসিয়াও যায়, যেগুলো এক্সপ্লেন হবে রেপার্টেরিয়াল ক্লাসগুলোতে। যে মেডিসিন এখানে ইম্পর্টেন্ট নয়, মেডিসিন হচ্ছে রোগীর ভাষাকে আমরা কেমন ভাবে রেপার্টেরিয়াল ভাষায় চেঞ্জ করতে পারি। শুধু দেখার বিষয় রোগীর সঙ্গে আমরা মেডিয়া মেডিকাল কানেকশন কেমনে করি। রেপার্টারি কথাটা যদি বাদ দিই, যে রোগীর ভাষা আর মেডিয়া মেডিকা দুইটা যখন সেম টু সেম চলবে, তখনই আমাদের প্রেসক্রিপশন সফল হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাসে এই পর্যন্ত। চলো, দেখা হবে নেক্সট ক্লাস। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনা এখানে সমাপ্তি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর নেক্সটে ক্যান্টিন অবজারভেশন বাকিগুলো হবে আমাদের গ্রুপে, কিন্তু অলরেডি সমস্ত 1 থেকে 11 নম্বর পর্যন্ত সম্ভবত ভিডিওগুলো দেওয়া আছে। হ্যাঁ, দেখে আসবেন, এবং কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন নোট করে আসবেন, এখান থেকে একটু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট বুধবার আমাদের আবার এই ক্লাসটা হবে। তো আশা করি সবাই উপস্থিত থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।